Okay, hello everyone. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে দিছিলাম জমার? সোমবার। 27 তারিখ না স্যার? দাঁড়ান দেখে নিই। হ্যাঁ জি স্যার। স্যার আপনি বলছেন যে অনলাইন মঙ্গলবার। অনলাইন, হ্যাঁ, মানে সাবমিশনটা হচ্ছে 27 তারিখ হ্যাঁ স্যার, তাহলে মঙ্গলবার স্যার কোন টাইমে নেবেন? সন্ধ্যার পরে। 27 তারিখটা সোমবার না? জি স্যার। ওই তো 27 তারিখ রাত 11টায় জমা দিচ্ছেন। তাহলে হচ্ছে মঙ্গলবার তো 28 তারিখ, মঙ্গলবার সন্ধ্যা 7টা বাজে। কারো কোনো কাজ আছে? কোনো ফ্যাকাল্টি কিছু ফেলছে? না স্যার, Okay. ওদিন স্যার এমনিতে আরেকটা ফাইনাল আছে, ল্যাব ফাইনাল। ওই ওটা থাকুক। 4:30 শেষ হয়ে যাবে। আমি সন্ধ্যায় ফেলবো আর কি, যেন কারো কোনো এক্সকিউজ না থাকে, নাহলে ওভারল্যাপ করতে পারে কারো না কারোর সাথে, এই জন্য। তাহলে হচ্ছে যে আপনাদের আমি একটু লিখে দিই। সেমিস্টারটা মনে হচ্ছে বেশি ফাস্ট যাচ্ছে এবার, মানে আগে কখনো তো তাড়াহুড়া করতে হয় না। জি স্যার, এবার অনেক চাপ গেল। 27, 28, 29 স্যার টানা পরীক্ষা স্যার, 2-3টা করে। ইঞ্জিনিয়ারিং এ লাস্ট উইকে এরকম একটা ঝড় বয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু স্যার এবার বেশি স্যার। এবার একটু, হ্যাঁ, এবার একটু অন্যবারের তুলনায় একটু অন্যরকম। এবার কেমন জানি ডেডলাইন গুলা কেমন জানি, শুনলাম ইউ নাকি পিছিয়ে আছে অন্য ইউনিভার্সিটির তুলনায়। স্যার আবার শুনতেছে আমাদের নাকি ট্রাইমিস্টার ব্রেক দিবে 5 দিন না 6 দিন সর্বোচ্চ। এবার তো দিচ্ছে না, এবার ক্যালেন্ডারে তো নাই, আছে 2 দিনই আছে। স্যার এবার 26 অক্টোবর থেকে নেক্সট সেমিস্টার শুরু স্যার, তার মানে একটু ভালোই ছুটি পাবো। কি বলেন, টার্ম ব্রেক কি লম্বা পাবেন? আমার তো বিশ্বাস হয় না। 14 দিন তো স্যার পাই, 14-13 দিন এরকমই তো স্যার। আচ্ছা, তাহলে আমি একটু ইয়াতে লিখে রাখতেছি, নেক্সট ওয়েডনেসডে রেগুলার ক্লাস লিংকে ঢুকবেন, হ্যাঁ, সন্ধ্যা 7টা বাজে। অনলাইন হবে, আর কিছু না। স্যার এরপর কি আর কোনো অনলাইন হবে স্যার? ওকে টপিক তোদের ওই যে একটা ভাইবা নিব বলছিলাম, কি জানো, মিনিমাম স্প্যানিং ট্রিটা, ওটা তো এখন ইভ্যালুয়েট করিনি। ওইটা ইভ্যালুয়েট করে যদি মনে হয় নিব না, তা নিব না, যদি নেই তাহলে আমি জানাই দিব কবে কোথায় কি। আচ্ছা, আপনাদের ফাইনাল ভাইবার ওটা? হ্যাঁ, ফাইনাল ভাইবাটা বলতেছি। অনলাইন বলতে স্যার আমাদের 28 তারিখে মানে অনলাইনটা পে করার কোনো এক্সাম নাই, অফলাইন থাকতে পারে। আর এক্সাম নেওয়ার টাইমটা কই? এরপর একটা ফাইনাল ভাইবা হবে, ল্যাব ফাইনাল ভাইবা হবে মঙ্গলবার 28 তারিখ। আচ্ছা, আপনার একটা ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে, তাই তো? স্যার কি থাকবে ওইটাতে? হ্যাঁ, রিপোর্টটাতে কি কি টপিক থেকে কয়টা করে প্রবলেম সলভ করতে হবে, আমি একটা আগামী বুধবার দিন আমি একটা আপলোড দিব না। আর হচ্ছে আপনাদের একটু টার্ম ফাইনাল দাঁড়ান, একটু শিডিউলটা দেখে নিই। টার্ম ফাইনাল শুরু হচ্ছে অক্টোবরের 3 থেকে না? টার্ম ফাইনাল হচ্ছে 11তে নাকি? জি স্যার, 11 তারিখ। 11তে টার্ম ফাইনাল শেষ। অক্টোবর 11 তারিখ কয় তারিখ পড়ে? সোমবার পরে, তাই তো? তাহলে অক্টোবর 11 তারিখ লাস্ট দিন, সেদিন ভাইবা নিব না। অক্টোবর 11 তারিখ আমি একটা নোটিশ দিয়ে দিব। ইনশাআল্লাহ স্যার। স্যার 12 তারিখে নেন। না, আমার গ্রেড জমা দিতে হবে। আমার গ্রেড জমার ডেডলাইন হচ্ছে কত? অক্টোবর 15 মনে হয়। আমি আপনাদের করে মার্কস করে আমাকে গ্রেড প্রিপেয়ার করতে টাইম লাগবে, অনেকগুলো সেকশন, এই জন্য। স্যার 11 তারিখের ভাইবাটা কিসের উপরে হবে? রিপোর্টের উপরে না অন্য কিছু দিবেন? ওটা বলে দেওয়া থাকবে ইনস্ট্রাকশনে। মেন কথা হচ্ছে ফুল তো আমরা যে পর্যন্ত যা পুরো কোর্সে যা যা অ্যালগরিদম যা যা পড়ছেন সব পড়ে আসতে হবে ভাইবার জন্য, ঠিক আছে?
সব পড়ে আসতে হবে, রিপোর্টটার উপর বেশি থাকবে, ওয়েট থাকবে। তো আগে আমি বলেই রিপোর্টে কি কি করতে হবে সে অনুসারে তারপর ইনস্ট্রাকশন দিয়ে দিব, ভাইবাটা কি হবে, ঠিক আছে? এটা নোটিশ দিব, নোটিশের জন্য রেডি থাকেন। আগামী বুধবার মঙ্গল বুধের মধ্যে দিয়ে দিব নোটিশটা, রিপোর্টে কি থাকবে ওগুলো সহ। রিপোর্টটাও কি স্যার আমরা ওই যে 11 তারিখের মধ্যে জমা দিব? হ্যাঁ, 10 তারিখ আগের দিন রাতে জমা দিতে হবে। যেদিন ভাইবা ডেট দিব তার আগের দিন রাতে জমা দিবেন, বুঝছেন? ওকে। ওকে, আর কার কিছু জানার আছে? তাহলে আমরা লেখাপড়া চলে যাব। হ্যালো। জি স্যার। আচ্ছা, ওইটাই আর কি। তাহলে যেটা বললাম, অক্টোবরের 10 তারিখের মধ্যে রিপোর্ট জমা, আর 11 তারিখ ভাইবার ডেট ফেলবো। আপনাদের কাছে তো স্টুডেন্ট কম, আপনাদের ভাইবা নিতে টাইম লাগবে না, 8-10 জনের মতো আছে। আর যদি সবাই আসে তাহলে 11-12 জন হবে আর কি স্টুডেন্ট। এই তো। আর মার্কস ডিস্ট্রিবিউশন তো বলাই আছে, রিপোর্টে কত পার্সেন্ট আর ভাইবায় কত পার্সেন্ট বলে বলে দেওয়া থাকবে। সো ওই অনুসারে প্রিপারেশন নিয়ে আসতে হবে আর কি। সো আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? ডিপি প্রবলেম শেষ হয়েছে। ডিপি শেষ হয়েছে। আজকে বেশি স্যার কিছু করাবো না। অ্যাসাইনমেন্টের প্রথম যে কোশ্চেনটা ছিল হুম, সেটাতে স্যার ম্যাক্স এলিমেন্ট আইটারেটরটা স্যার ইউজ করছে। ম্যাক্স এলিমেন্টটা হ্যাঁ স্যার, আইটারেটরের যে পয়েন্টারটা আর কি, ওটাতে করলে স্যার দেখা যাইতেছে স্যার একটু ইজি হইতেছে, এছাড়া স্যার খুব ঝামেলা হয়ে যায়। ম্যাক্স এলিমেন্ট কেন লাগছে? তাহলে যে পুরো অ্যারেটা মানে ফার্স্ট থেকে ফরওয়ার্ড হিসেবে শেষ পর্যন্ত আর কি, মানে ম্যাক্সিমাম গুলোকে কাউন্ট করার জন্য। এভাবে আমার তো মতে এভাবে লিখলে আরো কমপ্লেক্স হয়ে যাওয়ার কথা। না স্যার, এমনি করাতে স্যার আমার কাছে ইজি মনে হয়েছে, এই জন্য স্যার আপনাকে বলে নিয়ম দিচ্ছি। কি, যে কোনো একটা এলিমেন্টস এর রিকার্সিভ কল করবে কারা? তার আগে যারা আছে তাদের মধ্যে যারা তার থেকে বড় সাইজে, তার সেলগুলোর ভ্যালুগুলোই তো নিতে হবে ম্যাক্সিমাম, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। তার আগে তার থেকে বড় বের করার জন্য আপনি কি ম্যাক্স এলিমেন্ট ইউজ করছেন? হ্যাঁ স্যার, রিটার্নে স্যার আর কি ম্যাক্স এলিমেন্ট কল করে। ও আচ্ছা, বুঝছি। আপনি অনেকগুলা থেকে বেসটা মানে অনেকগুলা থেকে বেস্ট, একটা ম্যাক্স হ্যাঁ বের হ্যাঁ করার হ্যাঁ জন্য হ্যাঁ। এখানে দুইটা ম্যাক্স না দেখে ম্যাক্স ইউজ করেন নাই, 4টা 5টা হইতে পারে, এই কারণেই তো ম্যাক্স এই এলিমেন্ট জন্যই ইউজ স্যার, হ্যাঁ করছেন। স্যার ম্যাক্স এলিমেন্ট ইউজ হ্যাঁ, করছি। সমস্যা নেই, ঠিক আছে তো, এটা স্যারকে বলে নিলাম স্যার। ঠিক আছে। আপনি লুপ চালাইছেন না, লুপের মধ্যে ম্যাক্স স্টোর করে রাখলে হয়, এখানে আর ম্যাক্স এলিমেন্ট লাগে না, বুঝেন নাই? লুপ আর ইউজ করি নাই স্যার। লুপ ইউজ না করলে আপনি আপনার আগের যেগুলা ভ্যালুগুলো ম্যাক্সিমাম ওগুলাকে বাইরে ফিল্টার করছেন কেমনে? না স্যার, ওইটার জন্য তো করছি। তো কারণ স্যার ফিল্টারের ম্যাক্স যে লুপ, এলিমেন্ট, হ্যাঁ হ্যাঁ। ফিল্টারের যে লুপ, ওই লুপের বাইরে তো একটা ম্যাক্স নামে ভ্যারিয়েবল রেখে ফিল্টারের সময় ভ্যারিয়েবলে ঢুকাই ফেললে তো হয়ে যায়। ওইটার করি নাই স্যার, ওই ম্যাক্স এলিমেন্ট দিয়ে বুঝেন নাই? ডাইরেক্ট রিটার্নে দিয়ে দিয়েছি না আর না, কি। ওই তো ফিল্টার যখন করতেছেন আপনার এলিমেন্টস থেকে আগের এলিমেন্টসটা ছোট কিনা, ছোট হইলে তো তার ইয়াটা নিচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আগের এলিমেন্টসটা তো ছোট হইলে তার যে ভ্যালুগুলাকে ওইগুলাকে একটা ভ্যারিয়েবল স্টোর করে রাখতে হয়। ওই যে লুপটা চালাইছেন ওর মধ্যে কাজ হয়ে যায়, আলাদা করে ম্যাক্স এলিমেন্ট লাগে না, কমপ্লেক্স করে ফেলছেন, হ্যাঁ স্যার, ওভাবে হয়তো। তাই না? ওই লুপে একটা এক্সটার্নাল ভ্যারিয়েবল রেখে ওইটার মধ্যে স্টোর করে রাখলেই তো না বেস্টটা। জি স্যার। যাই হোক, আপনাদের অনলাইনে হচ্ছে যে আপনাদের এই ক্লাসে আর হচ্ছে ইয়াতে অ্যাসাইনমেন্টে যা যা প্র্যাকটিস করছেন এই কোডগুলো যদি বোঝেন তাহলে অনলাইন ভালো করবেন। সো কোডগুলো কিভাবে লিখলাম, কিভাবে টেবিলগুলো ফিল আপ হচ্ছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে অনলাইনে কোড লেখা কোনো ব্যাপার হবে না। আর কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে অনলাইনে কোড লিখতে কষ্ট হবে। এখন আপনারা কনসেপ্ট কিরকম ক্লিয়ার আপনারা ভালো জানেন, আপনারা তো সবই পারেন, ক্লাসে পড়ানোর সময় বোঝেন, খালি অনলাইন নিতে গেলে দেখা যায় যে কি জানি স্যার কোশ্চেন কঠিন করছে নাকি।
ওকে, সো আজকে আমরা গ্রিডি দেখবো। গ্রিডি থেকে কোনো অনলাইন অফলাইন কিছু যাবে না। ফাইনাল যে রিপোর্টটা লিখবেন ওই রিপোর্টে গ্রিডি বেসড আমি 2-4টা প্রবলেম দিব, ওগুলো ইমপ্লিমেন্ট করে নিয়ে আসবেন। কথা বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের গ্রিডি ইয়াটা। তো শুরু করব গ্রিডি। গ্রিডি পড়াইছেন আপনারা মিডের আগে না মিডের পরে? পড়াইছেন মিডের আগে। মিডের আগে, তাহলে আপনারা গ্রিডি পারেন, কি আর পড়াবো। আচ্ছা বেশি পড়াবো না, আপনাদের প্রতিটা টপিক থেকে অনেক অনেক প্রবলেম, যেমন ডিপি থেকে যা সলভ করাইছে বলতে গেলে ডিপির আর কিছু বাকি রাখিনি। গ্রিডি থেকে অত ডেপতে যাব না, দুইটা প্রবলেম না, ওই যে আপনার ক্লাসে যেগুলো আলোচনা করছে ওগুলো দেখা ছেড়ে দিব। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। আমরা অলরেডি গ্রিডি বেসড অ্যালগরিদম দেখে ফেলছি। কোথায় দেখছি? আপনারা যখন আপনাদেরকে যখন আমরা শর্টেস্ট পাথে দুইটা অ্যালগরিদম পড়ানো হয়েছে, একটা ছিল বেলম্যান ফোর্ড, একটা ছিল ডায়াক্সট্রা, তাই না? জি স্যার। তার মধ্যে ডায়াক্সট্রাতে আমরা কি করতাম, আমরা প্রতিটা নোড থেকে আমরা ওই প্রতিবেশীগুলাকে চুজ করতাম। তো আমরা মনে আছে ডায়াক্সট্রাতে আমরা একটা প্রায়োরিটি কিউ ইউজ করতাম, তাই না? প্রায়োরিটি কিউ আমাকে এমন নোডটাই দিত যেই নোডের ডিসটেন্স ছিল সবচেয়ে কম। তাহলে এই জায়গাটাই হচ্ছে গ্রিডি, অর্থাৎ আমরা যেটা আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে আমরা তারে আগে চুজ করে ফেলতেছি। তো গ্রিডি কি করে? গ্রিডি হচ্ছে এমন রাস্তায় হাঁটবে যে রাস্তা দিয়ে সে কি করে তার সলিউশন তার কাছে মনে হবে যে এদিকে গেলেই আমি বেস্ট, আমার গেইনটা বেস্ট হবে, ওরকম আর কি। তো ডায়াক্সট্রার বেলা ছিল আমাদের শর্টেস্ট পাথ, যে পাথের দূরত্ব সবচেয়ে কম। এই জন্য দেখা যেত যে আমরা প্রতিটা নোডের ডিস্টেন্স যাটা শুধু ইনফাইনাইট থাকতো, এরপরে আমরা রুট নোডের ডিস্টেন্সটা 0 থাকতো, তাহলে যাত্রা শুরুটা আমাকে 0 থেকে করতে হতো। এই জন্য আমরা সবার আগে 0 নিতাম। তারপরে রুট থেকে যেখানে যেখানে যেতে পারতাম তারপর হচ্ছে রুট থেকে যে নোটগুলোতে যেতে পারতাম আমরা ওই নোটগুলোকে আপডেট করতাম। এটা যদি 0 হইতো, এটা যদি 4 হইতো, আর এটা যদি 10 হতো, আর বাদ বাকি যে নোটগুলো ছিল ওগুলো তো সব ইনফাইনাইটে পড়ে থাকতো, মানে ওগুলো তো এখনো পৌঁছানো যাচ্ছিল না। তখন আমরা এটাকে 4 + 0 কে আমরা লিখতাম, এটার ডিস্টেন্স হচ্ছে 4 আর এটা ছিল কত 10, আর এটা একবার ভিজিট হয়ে গেলে এটা বাদ। তখন আমরা কি করতাম, আবার যখন প্রায়োরিটি কিউ থেকে আমরা টপ ইমেজটাকে বের করতাম, কত বের হইতো, এরপরে 4টা বের হয়ে যেত, তাই তো? 4 থেকে আবার তার প্রতিবেশীদেরকে আমরা আবার আপডেট করতাম, এটাকে আমরা কি বলতাম, রিল্যাক্স বলতাম, তাই না? রিল্যাক্স করা, জি স্যার। রিল্যাক্স করতাম। তার মানে ডায়াক্সটাতে আমরা প্রতিবার, যেমন এটা হচ্ছে 10, এটা ছিল 8 মনে করেন, আর এটা হচ্ছে মনে করেন 6, তো ডায়াক্সটা এরপরে আবার 3টা ক্যান্ডিডেট থেকে এটাকে চুজ করে, কারণ এই রাস্তায় তার ডিস্টেন্সটা সবচেয়ে ছোট হয়ে যেত। এটা ছিল গ্রিডি অ্যাপ্রোচ, আমরা অলরেডি ইউজ করে ফেলছি। অর্থাৎ গ্রিডি অ্যালগরিদমগুলোর কোনো ফিক্সড প্যাটার্ন নাই। আমি যখন আপনাদেরকে যে ডিপি পড়াইছি, প্যাটার্ন কি ছিল? 3টে স্টেপে আমরা কি সব কোড কি 3টে স্টেপ ফলো করেই তো করছি। রিকার্সিভ ডেফিনিশন লেখো, বেস কন্ডিশনের সেলগুলো ফিল আপ করো, তারপরে কি করো, বাদ বাকি সেলগুলোকে লুপ চালিয়ে একটা একটা করে ফিল আপ করো সিরিয়ালি, নাকি? জি স্যার। আচ্ছা আপনাদের ইয়ার ডিপি যে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা করছি, কোশ্চেন বুঝতে অসুবিধা হয়েছে? মানে মুখে তো অনেক সুন্দর করে বুঝায় ফেলা যায়, কিন্তু আপনার ডক ফাইলে তো আর তাও চেষ্টা করছি ডায়াগ্রাম দিয়ে কেমনে কি হবে বলার জন্য। বুঝতে পারছেন কথাটা? নাকি দেখিই নেই এখনো? সোমবার অনেক দেরি নাকি বাকিরা? দেখা হয়েছে স্যার কালকে, প্রায় স্যার 2 ঘন্টা পাগল ছিলাম স্যার। 2 ঘন্টা পাগল ছিলেন? জি
আমি আরো কোশ্চেন করে ভাবতেছি 3টা তো 15 মিনিট করে 45 মিনিটে সলভ করে ফেলবে স্টুডেন্ট, এত ইজি অ্যাসাইনমেন্ট দিলাম। আগে তো ক্লাসের গুলা প্র্যাকটিস করতে হয়, আগে ক্লাসের গুলা প্র্যাকটিস করছেন? স্যার ক্লাসের গুলা স্যার প্রথম 3টা স্যার প্র্যাকটিস করে ফেলছে। ক্লাসের গুলা কমপ্লিট করে তারপরে ওইখানে যেতে হবে, ক্লাস কমপ্লিট করে। ক্লাস না করে অ্যাসাইনমেন্টে গেলে তো কঠিন শেষে মনে হবে। দুটা তো স্যার একদম 2D দিয়ে করতে হবে ক্লাসের মতোই। হ্যাঁ, ক্লাসের মতোই। তো যেটা বলতেছিলাম আর কি, তো আমরা গিটিতে সবসময় আমরা বেস্ট হইতে যে রাস্তায় গেলে আমার সলিউশন আসার পসিবিলিটি আছে, তাহলে আমরা গিটি ডায়াক্সটা অলরেডি একটা গ্রিডি। তারপরে আমরা যখন মিনিমাম স্প্যানিং ট্রি, ডায়াক্সটা তো ছিল আমাদের শর্টেস্ট পাথের জন্য, তারপরে যখন আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে আমরা দুইটা দেখলাম, কি কি দেখলাম? ক্রুসাল অ্যালগরিদম দেখলাম, প্রিমস আর প্রিমসটা দেখি নাই। প্রিমস তো দেখি নাই। প্রিমস দেখেন নাই? স্যার ডায়াক্সটার মতোই না? ডায়াক্সটার ছোট ভাই। আমরা প্রিমস দেখি নাই, জাস্ট মুখে বলে দিছিলাম ইজি জিনিস, পড়া লাগে না। আপনারা মানে ডায়াক্সটার কোডটাকে 2 লাইন চেঞ্জ করলে হয়ে যায়, কিন্তু আপনারা করেন না। আমার আদার সেকশনে একটা স্টুডেন্ট করছিল, তারপর প্রবলেম হয়েছিল, কাউন্সেলিং এসে বুঝে গেছে। মেইন জিনিস হচ্ছে যার পড়ার আগ্রহ আছে সে পড়েই, আর যারা আগ্রহ নেই তা ধরে পড়ানো যায় না। না, উল্টা কথা, আপনার তো সময় পান না, আপনাদের এক্সকিউজ তো এটা নাকি স্যার আমরা টাইম পাই না নাকি? জি স্যার। হ্যাঁ, আপনারা এই প্রাইম মিনিস্টার স্যার যেমনি দৌড়াইতে আছে, ঠিক আছে। জিনিসটা লাইফ হচ্ছে অল অ্যাবাউট প্রায়োরিটি। আপনি যে জিনিসটা প্রায়োরিটি দিবেন ওইটার জন্য আপনার সময় বের করবেন। এই যে আপনি এত কিছু করেন, নিজের পার্সোনাল কাজের জন্য টাইম বের করেন না, করে নেন, কারণ ওটা প্রায়োরিটি বেশি। জীবনটা হচ্ছে প্রায়োরিটি, আপনি যেটাতে প্রায়োরিটি দিবেন আপনি ওইটারই করবেন। সহজ জিনিস, আপনি যে কোর্সটা প্রায়োরিটি বেশি দেন আপনি ওই কোর্সে পড়া ভালো, বেশি তাড়াতাড়ি পড়েন বা আগে ভাগে পড়ে বসে থাকেন। আর যেটা প্রায়োরিটি কম দেন ওইটা আরে পড়বো আর কি, ধরবো আর কি, এরকম হয় আর কি। ঠিক আছে, বললাম না, লাইফ হচ্ছে অল অ্যাবাউট প্রায়োরিটি। এট এ টাইম আপনার 5টা টাস্ক চলবে, আর সামনে আরো প্রেসার বাড়বে যত সিনিয়র হবেন, কোর্সগুলোতে বড় বড় অ্যাসাইনমেন্ট যাবে আরো। তো এরকম এট এ টাইম দেখা যাবে 4-5টা টাস্ক জমে যাবে, কিন্তু আপনাকে প্রায়োরিটাইজ করা শিখতে হবে যে আমার কোনটা আমি চাই, কোনটা আমার করা উচিত। তো আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে যে দুটো দেখছিলাম, ক্রুসাল আর হচ্ছে যে প্রিমস অ্যালগরিদম, আমরা ক্রুসালটাকে নিজেরা ইমপ্লিমেন্ট করেছি। ক্রুসালে আমরা কি করতাম, আমাদের যে গ্রাফটা দেওয়া থাকতো, গ্রাফের এজ গুলাকে আমরা সর্ট করতাম। যে এজের ওয়েট কম ছিল সেটা সবার উপরে থাকতো, যেটার ওয়েট বেশি ছিল সেগুলোকে নিচে রেখে রেখে আমরা সর্ট করতাম, তাই না? ক্রুসালে সর্ট করে তারপরে কি করতাম, দুই মাথা যদি দুইটা আলাদা দলের সদস্য হয় তাহলে তাদেরকে একদলীয় করে ফেলতাম। এই দুইটা যদি দুইটা আলাদা দলের মেম্বার হয়, ওই দুইটা দলকে মিলে আমরা এক দল বানিয়ে ফেলতাম। মনে পড়ে এবার ক্রুসালটা? জি স্যার। তাহলে ক্রুসালটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ ছিল। কেন? কারণ ক্রুসালে আমরা সর্ট করে, এটা মানে আমাদের যেহেতু মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম এমন একটা ট্রি লাগবে যার এজ গুলা যোগফল হবে মিনিমাম ওয়েটের যোগফল। এই জন্য আমরা এজ গুলাকে ওয়েটের উপর বেস করে সর্ট করে ফেলতাম। তাহলে এটা হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। যে এজের ওয়েট কম তাকে আগে আমি সার্ভিস দিচ্ছি, যে এজের ওয়েট বেশি তাকে আমি সবার শেষে সার্ভিস দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটা গ্রিডি অ্যাপ্রোচ, যে এই আগে ছোটগুলা দিয়ে গেলে আমার সলিউশনটা তাড়াতাড়ি পেয়ে যাব, এই জন্য। তাহলে গ্রিডি অ্যালগরিদম গুলো একটু ফাস্টার বলা যায়, কারণ সে অনেকগুলো রাস্তা তাকে আমি অপশন দিল, সে এমন রাস্তা দিয়ে হাঁটবে যে রাস্তা দিয়ে হাঁটলে তার কি হবে, সে দ্রুত সলিউশন বিল্ড আপ করে ফেলতে পারে। গ্রিডটা একটু ফাস্টার, কিন্তু গ্রিডির একটা অসুবিধা হচ্ছে যে গ্রিডি অ্যালগরিদম গুলা সব সময় না, অর্থাৎ নট অলওয়েজ, সব সময় কি করতে পারে, অপটিমাল সলিউশন দিতে পারে না। ক্যান নট অলওয়েজ প্রোভাইড অপটিমাল সলিউশন। গ্রিডি অ্যাপ্রোচে আগালে সবসময় অপটিমাল সলিউশন পাওয়া যায় না। সামটাইমস মাঝে মাঝে গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে আপনি যেদিকে লোভ করলেন ওদিকে গিয়ে মাঝে মধ্যে কি হবে, অরেঞ্জের মতো, ভ্যালির মতো কি হয়, লোভে গিয়ে লাভবান হওয়া যায় নাকি? ধরা খাইছে। হ্যাঁ, মাঝে মাঝে অপটিমাল সলিউশন দেয়। সাব অপটিমাল মানে পুরোপুরি যেটা পাওয়ার কথা, আপনার ম্যাক্সিমাম প্রফিট পাবেন না, কিছু কম পাবেন, সাব অপটিমাল পাওয়া যায় গ্রিডি অ্যাপ্রোচ গুলাতে। এই জন্য গ্রিডি দিয়ে সবসময় প্রবলেম সলভ করলেও দেখা যায় যে মাঝে মধ্যে সাব অপটিমাল আসে, কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যে গ্রিডি দিয়ে করলে খুব দ্রুত সলিউশন চলে আসে। এখন দেখেন ডায়াক্সটাতে আমরা যে কনসেপ্টের উপর বেস করে গ্রিডি চালাই, ক্রুসালে কমপ্লিটলি কি ডিফারেন্ট কনসেপ্টের উপর বেস করে তো গ্রিডি চালাই নাকি স্যার, তাই তো? তাহলে এক একটা অ্যালগরিদমের জন্য গ্রিডির অ্যাপ্রোচ কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্স স্যার।
ডিফারেন্ট। তবে গ্রিডির সময় সব সময় মানে মেজরিটি কেসে গ্রিডি 90% প্রবলেমে একটা কমন একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সর্ট করতে হয়। ডায়াক্সটাতে লাগে নাই, কুরসালে আমরা কি করি সর্ট করি, বা আজকে যে প্র্যাকটিসগুলো করবো এখানেও দেখবেন যে আমাদের সর্ট করতে হয়। গ্রিডি মানে মেজরিটি গ্রিডি প্রবলেমে মেজরিটি কেসে দেখা যায় সর্ট করেই গ্রিডি প্রবলেমগুলোকে ইজিলি সলভ করে ফেলা যায়। আচ্ছা, তো এই হচ্ছে গ্রিডি নিয়ে টুকটাক কথাবার্তা। তাহলে গ্রিডি কি করবে, গ্রিডি চোখ বন্ধ করে যেই রাস্তায় হাঁটলে দেখতেছে যে মানে আপাত দৃষ্টিতে মনে হবে যেন এই রাস্তা দিয়ে গেলে আমি অপটিমাল সলিউশন পাবো, কিন্তু ফাইনালি সে অপটিমালে পৌঁছাতে পারে নাও পৌঁছাতে পারে। কিন্তু তার বর্তমান অবস্থা থেকে তার মনে হতে পারে যাই ডান দিক দিয়ে যাই, এখানে বেশি কি আলো বেশি দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে হাঁটি। কিন্তু আলো পার হওয়ার পরে অন্ধকার থাকতেও পারে নাও থাকতে পারে, এটা সে জানে না। এই জন্য আর কি গ্রিডি দিয়ে আমরা অপটিমাল সলিউশন পাইতেও পারি নাও পেতে পারি। তো গ্রিডি অ্যাপ্রোচে আমরা যে প্রবলেমগুলো সলভ করি গ্রিডি অ্যাপ্রোচে, তো প্রতিটা প্রবলেমই এক একটা টেকনিক ফলো করে করতে হয়। গ্রিডিতে কোনো ফিক্সড কোনো নিয়ম নেই। আচ্ছা, তাহলে এখন গ্রিডির জন্য আপনাদেরকে কি এই যে কাশিম স্যারের স্লাইড পড়ায় না থিওরিতে? জি স্যার। হ্যাঁ, সেম স্লাইডই। তাহলে আপনারা মানে আমি এখানে দুইটা প্রবলেম আলোচনা করছি, তো দুইটা প্রবলেম নিয়ে জাস্ট দেখা দিব না, আর ডেপথে যাব না গ্রিডিতে, কারণ এই টপিকের উপর যেহেতু অনলাইন নিব না আর সেমিস্টারের শেষ, তো এখন ডেপথে যা লাভ নেই, আপনাদেরকে ইভালুয়েট করতে পারবো না আমি। আচ্ছা, প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। আমরা অলরেডি 01 ন্যাপস্যাক প্রবলেমটাকে আমরা পড়েছি, আমরা ডিসকাস করছি। 01 ন্যাপস্যাক প্রবলেমে 01 দ্বারা কি বুঝাইতো, যে কোনো একটা অবজেক্ট বস্তায় কি ভেঙে নেওয়া যাবে, ফ্র্যাকশন করা যাবে না যাবে না? স্যার যাবে না। যাবে না। নিলে পুরোটা নিতে হবে 1, অথবা না নিলে নেওয়া যাবে না। এবং 01 ন্যাপস্যাক প্রবলেমটাকে আমরা খুব ইজিলি সলভ করছিলাম ডিপির মাধ্যমে। কিভাবে? আমাদের ডিপি ডেফিনেশন অনুসারে, এটা তো মনে হয় আপনার অ্যাসাইনমেন্টে দেওয়া আছে তাই না? দেওয়া আছে তো? জি স্যার। ডিপি ডেফিনেশন অনুসারে ন্যাপস্যাক যে প্রবলেমটা ছিল, আমাকে কিছু অবজেক্ট দেওয়া থাকবে, ওই অবজেক্টের চুরি করলে অবজেক্টের ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে চুরি করলে কত টাকা ইনকাম হবে, আর ওই অবজেক্টগুলোর ওয়েট দেওয়া থাকবে, যে কোনটার ওয়েট কত, আর কি আপনার একটা ক্যাপাসিটি দেওয়া থাকবে। তাহলে বলছিলাম যে আমাদের রিকার্সিভ সলিউশন দুইটা স্টেপে কাজ করা যেত। কিভাবে? আমি মনে করেন এই মুহূর্তে ওই অবজেক্টটা মনে করেন আমি পুরো অবজেক্ট সবগুলো অবজেক্ট নিয়ে কাজ করতেছি, সাইজ পর্যন্ত কাজ করতেছি। তাহলে আমরা কি করব, সবগুলা চুরির কাজ করব না, আমি খালি লাস্টের কাজ আমার, আর বাদ বাকিগুলো আমার ফ্রেন্ডের ছিল। তাহলে আমার তো অপশন ছিল অলওয়েজ কয়টা থাকে, অপশন দুইটা, একটা কি কনসিডার করব, আরেকটা কি করব না, তাই তো? দুইটা অপশন থাকতো। জি স্যার। আমি যদি অবজেক্টটাকে কনসিডার করি না করি, তাহলে আমি আমার বন্ধুকে কি দিব, ওই অবজেক্ট যা আছে ওগুলো দিয়ে দিব, কিন্তু পুরাটা নিয়ে কাজ করতে দিব কনসিডার না করলে, না একটা কম? একটা কম দিব স্যার। একটা কম নিয়ে। এবং আমি যেহেতু এটা কনসিডার করি নাই, কাজে আমার বন্ধুকে কি পুরা যে ক্যাপাসিটিটা আছে পুরা ক্যাপাসিটিটাকেই ভরতে হবে বাদ বাকি অবজেক্টগুলোকে দিয়ে। আর একটা ছিল আমি অবজেক্টটাকে কনসিডার করব, আমি যদি অবজেক্টটাকে কনসিডার করি তাহলে আমার ভ্যালুটা নিয়ে নিতে হবে, ভ্যালুটা নিয়ে নিতে হবে। ওই অবজেক্টের যে ইনকামটা হইছে, ওবি যে ভ্যালু, ওই অবজেক্টের যে ভ্যালুটা আছে সাইজ যে অবজেক্টটা, ওই ভ্যালুটা তো আমার ইনকাম হয়ে গেছে, প্লাস আমি আমার বন্ধুকে বলবো বাদ বাকি চুরিটা সেরে দাও, তাই তো? তো ওকে আমি বাদ বাকি এলিমেন্টস গুলো দিয়ে বলবো কি ক্যাপাসিটি, না ক্যাপাসিটি মাইনাস ওই অবজেক্টের ওয়েট? স্যার ক্যাপাসিটি মাইনাস ওই অবজেক্টের ওয়েট। ওই অবজেক্টের ওয়েটটাকে আমি বাদ দিয়ে বলবো যে বাদ বাকি যেই অবজেক্টগুলো আছে সেগুলোকে আমাকে কি করে দাও, ক্যালকুলেট করে দাও। এটা হচ্ছে যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে। তাহলে এটা ছিল আমাদের 01 ন্যাপস্যাক প্রবলেম। এটা হচ্ছে আমরা ডিপি দিয়ে ম্যাক্সিমাম নিতে হবে। কোনটার? ম্যাক্সিমাম নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম নিতে হবে। তাহলে এটা ছিল আমাদের 01 ন্যাপস্যাক প্রবলেম। এবং 01 ন্যাপস্যাক যে প্রবলেমটা ছিল, এখানে আমাদের দুই রাস্তার কোন রাস্তা দিয়ে গেলে আমার লাভ হবে এটা কি আমরা জানি না? দুই রাস্তায় হাঁটতে হবে আমাদের। এখানে কি দুই রাস্তাতে হাঁটতে হবে? এখানে আমরা কি মানে আমাদের ব্রেন থেকে কি আমরা বুঝতে পারবো যে আমি কোন দিকে গেলে অপটিমাল পাবো? এটা তো আমরা জানি না, বুঝতে পারবো না। তাহলে আমাদের দুই রাস্তা দিয়ে হাঁটতে, অর্থাৎ অল পসিবল রাস্তা দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। সো অল পসিবল রাস্তা দিয়ে হাঁটতে হলে আমরা ডিপিতে চলে যাব। ডিপি রিকার্শনে যাব, কিন্তু রিকার্শনে এফিশিয়েন্ট ভার্সন হচ্ছে ডিপি, এজন্য আমরা ডিপিতে যাব। রিকার্শন বলতে এখন আর কিছু নাই,
যা আছে সবই কি ডিপি। যদি ডিপিতে ওভারল্যাপিং সাব প্রবলেম না হয় আর কি যেন অপটিমাল সাবস্ট্রাকচার না থাকে তাহলে আর ডিপি হবে না, তাহলে আমরা কই যাব, রিকারশনে যাব, তাই না? তাই তো? জি স্যার। ওকে, এটা ছিল 0-1 ন্যাপস্যাক, কথা হইলে নিব না অথবা নিব। আর এখন আমাদের এটা গ্রিডি অ্যাপ্রোচ দেখব। গ্রিডি অ্যাপ্রোচ, এটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। ফ্র্যাকশনাল নামটা দ্বারা বোঝা যাচ্ছে ফ্র্যাকশনাল। ফ্র্যাকশন মানে হচ্ছে আপনি কোনো একটা অবজেক্ট, মনে করেন আপনি চাল চুরি করতে গেছেন, চাল নিলে আমি পুরো ড্রাম নিব নাহলে নিব না, ওরকম না। বাড়িতে যেহেতু চাল আছে আমি চাইলে কি চালটাকে আমি 10 কেজি চাল নিয়ে চুরি করতে পারি, ফ্র্যাকশন নিতে পারবো, কথা বুঝতে পারতেছেন? তাহলে এখন যখন চোর আসবে আপনার কাছে, ওরে 0-1-এরও অ্যালগোরিদম দিতে হবে, ওরে ফ্র্যাকশনালের অ্যালগোরিদমও দিতে হবে। চোর জানে না কোন বাড়িতে চুরি করতে গেলে কি পাবে নাকি? তাই তো? জি স্যার। এখন যদি জিনিসটা কি হবে, যে কেউ যদি জিজ্ঞায় যে কম্পিউটার সায়েন্স পড়ে কি শিখছো, বলবেন চোর কিভাবে এফিশিয়েন্টলি চুরি করতে পারে ওই টেকনিক শিখাইতে হবে, শেখানোর অ্যাবিলিটি হয়েছে নাকি? স্যার ওই দিন লেকচার দেখার সময় আমারে কাঁদতে বললো যে এসব কি শিখায় ক্লাসে। তার মানে কি আপনি কি লাউডে ক্লাস করেন? জি স্যার। হাই হাই, এই কেমন বিচার? তো আমি যে আপনাদের গল্প গুজব করি, মাঝে মধ্যে বকাঝকা করি, সব তো আপনার বাসার মেম্বাররা শোনে, বলবে আয় হায় ফ্যাকাল্টি তো খালি বকে। এখনো লাউডে আপনি? জি স্যার। গেল মান সম্মান সব গেল। আচ্ছা, এই কথা তো শুনতেছে, এটা কোনো কথা নাকি? একবারে সেম কাজই হয়েছে। আমার এক ছাত্রী প্লাস হচ্ছে আমার বুয়েটের আমার এক ব্যাচমেটের ওয়াইফ আর কি, আমি জানতাম না, ইউআইতে ক্লাস নিতে আসার পরে জানলাম যে সে আমার বুয়েটের এক ব্যাচমেটকে বিয়ে করছে, মানে ওই হিসাবে ভাবিও লাগে, বুঝছেন? তো এআই করছে, ভাই বানিতেছে। তখন বললাম কই শ্বশুর বাড়ি না এ বাড়ি, আমি এগুলো জিজ্ঞাসা করতেছি, আমাদের পিছে কি হাসতেছে। আমি বলে আপনি কি হেডফোনে নাই? বলে না স্যার আমি লাউডে। কি একটা অবস্থা! এখন তো ওই যে আরিফুল তো দিল, সর্বনাশটা করে দিল, সেমিস্টার শেষ হয়ে গেল বললেন। লাউড ইয়াতেই ক্লাস করি স্যার, হেডফোন লাগাই না। আপনিও? সব ক্লাস স্যার এভাবেই করি স্যার। আর কে আছে এই দলে? স্যার আমি আছি স্যার। আল্লাহ, তো এগুলো সেমিস্টারের শুরুতে বলবেন না? তাহলে এই যে গল্প গুজব যা করছে এটা ওটা যা বলছে সব উইথড্র করে নিতাম। দেখছো? গল্পটা আছে স্যার। স্যার আপনি আমাদের কাছেও স্যার যেমন ফেমাস হয়ে গেছেন, তেমন স্যার গার্ডিয়ানদের কাছেও স্যার ফেমাস হয়ে গেছেন। মানে পজিটিভলি না নেগেটিভলি, এটাই তো বড় কোশ্চেন। ভালো, কি একটা অবস্থা! তা আপনাদের জন্য তো ক্লাসরুমে চুপ থাকতে হবে এখন থেকে, মানে নীরবতা পালন করতে হবে, কোনো এক্সট্রা কথা বলা যাবে না, টু দা পয়েন্ট পড়াইতে হবে, ওরকম। না স্যার, সমস্যা নেই। সমস্যা নাই মিয়া, আপনারা তো আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করছে। আচ্ছা, এই যে আপনাদের এই যে আমাদের আপনাদের অনেক ফ্যাকাল্টি তো মনে হয় ক্যামেরা অন করে ক্লাস নেয় না? কেমন এই যে রিসেন্টলি কি আপনারা ফেসবুক গরম করে ফেলছেন, ওই ফ্যাকাল্টিও তো দেখলাম ক্যামেরা অন করে জি ক্লাস স্যার, নেয়। উনিও তো ক্যামেরা অন করে ক্লাস নিল। হ্যাঁ, এই যে আপনারা যে ফেসবুক গরম টরম করে ফেলেন, মানে এত কষ্ট করে আমরা ক্লাস নেই আর আপনারা এগুলো স্ক্রিন ক্লিপ নিয়ে ইয়া করে দেন। এই জন্য আমি কি করি, ক্লাসের শুরুতেই প্রথম ক্লাসে কি বলে দেই, কোনো শেয়ার করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। ওই ফ্যাকাল্টি মনে বলে নাই, এই জন্য ওনার স্টুডেন্টরা এত সাহস পেয়েছে। অবশ্য যত দিন যাচ্ছে জুনিয়র ব্যাচের স্টুডেন্ট যত আসতেছে, জুনিয়র ব্যাচের স্টুডেন্টটা বেশি ইয়া কি বলা যায়, একটু উশৃঙ্খল মনে হয় বেশি, এরকম মনে হয় মাঝে মধ্যে জুনিয়র ব্যাচ। স্যার ওয়েদার বুঝে নাই স্যার, মানে অনলাইনে ক্লাস করতেছে তো স্যার, করতেছে তো, হ্যাঁ এই জন্যই ইউআইতে যাক, একটু দুই চারটা প্যারা খাক, তখন সোজা যাবে নাকি? 2-4টা রিটেক খাইলে স্যার বুঝে যাবে নেক্সট সেমিস্টার স্যার এই দিবেন। হ্যাঁ, যাই হোক আর কি। তো এই যে আপনারা যে সবাই গণহারে যে এইভাবে লাউডে মাইক লাগিয়ে যে এইভাবে যে ক্লাস করেন, হায় হায়, স্পিকার লাগিয়ে। স্যার ইয়ারফোন বা হেডফোন লাগালে স্যার অফলাইনের ফিলিংটা আসে না স্যার, এই লাউডে থাকলে অফলাইনের একটা ফিলিং আসে আর পড়াটা বুঝতেও সুবিধা হয়। স্যার আপনি কোন মাইক্রোফোন ইউজ করেন? মানে আপনার কথাটা অনেক ক্লিয়ার অন্যান্য ফ্যাকাল্টির তুলনায়।
আমি তো এককালে স্যামসাং মোবাইলের হেডফোন দিয়ে ক্লাস নিছি 1 বছর। এই এখন সেমিস্টারে কিরকম? গিয়ে তারপরে ওই যে স্যামসাং এর ওইটা কানের মধ্যে ঢুকিয়ে রাখি, তো দেখা যায় যে 1 বছর নিছি কানের ক্ষতি হবে, তো এই জন্য হচ্ছে ওভার হেডফোন ইউজ করা শুরু করছি। তো এখন যে একটা কি লজিটেকের একটা কি একটা ধরায় দিল দোকানদার, এটা প্লাস্টিকের একটা কত 800 টাকা মনে হয় নিল। অত অত মানে অত হাই লেভেলের না, মোটামুটি মডারেট লেভেলের একটা ইউজ করতেছি এখন। মানে অন্যান্য ফ্যাকাল্টির তুলনায় আপনার কথাটা অনেক ক্লিয়ার শোনা যায়। মেবি আমার ওই নয়েজ কম আসে, এটা হইতে পারে, ব্যাকগ্রাউন্ড নয়েজ স্যার এরকম হতে পারে। এটা হইতে পারে। আপনাদের জন্য এই গরমের মধ্যে বাসার দরজা জানালা সব বন্ধ, ঠিক আছে? পুরো গত 1.5 বছর ধরে আমার রুমটা একদম পুরো কবরস্থানের মতো অবস্থা। মানে অনেক কষ্ট করতে হচ্ছে অনলাইনে আপনাদের যেমন এক্সাম পেপার এখন পিডিএফ দেখে দেখে স্ক্রিপ্ট চেক করা খুব কষ্টের কাজ, কিন্তু করতে হচ্ছে, কিছু করার নেই। তারপরে এই যে আপনাদের কপি, আগে তো এত কপি চেক করতে হতো না, এখন তো সমানে কপি চেক করতে হয়। আপনাদেরকে আগে এত কথা বলতে হতো না, এখন সমানে আপনাদেরকে বকাবকি করতে হয়, এইটা করছো কেন, ওইটা করছো কেন, 2 নম্বরই করছো কেন। মানে পুরা মানে অযথা কিছু বৃথা পরিশ্রম করতে হচ্ছে অনলাইনের কারণে। অনলাইন না হলে এগুলো কিছুই করতে হয় না, এরকম হচ্ছে আর কি। কি আর করা। ওকে, আমরা ডিপিটা দেখলেন। তবুও তো স্যার ভালোই স্যার, আমরা আগাইতেছি, পড়তেছি। যারা পাবলিকে স্যার, তারপর যারা একদম যে ন্যাশনালে স্যার, হ্যাঁ, ওদের তো শেষ কোনো হয়ে গেছে, খবরই নাই। শেষ হয়ে গেছে আসলেই। তবু আর কি কিছু একটা হচ্ছে আপনাদের, কিছু হচ্ছে, কিছু স্টুডেন্ট হচ্ছে, আবার কিছু স্টুডেন্ট একদম গোল্লায় চলে যাচ্ছে দুর্নীতি করে। ওই যে আমরা একটা সেকশনে বকাবকি করছি, বেশি বেশি 2 নম্বরই করছিল, বকাবকি করছি। করছি কি জানেন, ওই আপনার অবজেক্টিভ থাকে না, ফ্যাকাল্টি কি সময় মতো সিটির স্ক্রিপ্ট জমা দিছে। আমার তো পরীক্ষা দেওয়ার সাথে সাথে, ওই যে আরিফ তো জানে, পরীক্ষা দিয়ে বিকাল বেলায় মার্কস পেয়ে যায় স্টুডেন্টরা। মিড বলেন টার্ম ফাইনাল বলেন সেম অবস্থা, পরীক্ষা দিয়ে বিকাল রাতের মধ্যে মার্কস শো হয়ে যায় আমার করছে। তারপরও তো ফ্যাকাল্টি কি ঠিকমতো মার্কস শো করছে, তাও ডিসএগ্রি। ফ্যাকাল্টি কি ক্লাস লেকচার রেডি করা ছিল, তাও ডিসএগ্রি। এরকম অবস্থান শুরু করছে বলাবেন। ফেড আপ স্যার আপনাদের এটা তো স্টুডেন্ট। দেখা যায় না, মানে কে লেখছে এটা তো দেখা যায় না। বলবো না স্যার তাহলে তো কোনো রিভিউ দেওয়া যাবে না স্যার, চুপচাপ না বসে স্যার, থাকবো। আমি যতটুকু জানি স্যার এটা স্যার দেখা যায় না। বলবো না যায় যায় দেখা স্যার দেখা একটা যায়। সেকশনে স্যার দেখতে পারে, ফিজিক্সে শুনছিলাম এরকম, বাট তাছাড়া অন্য স্যার দেখতে পারে কিনা সেটা তো আর জানি না স্যার। বলবো না বলেন কি স্যার, স্যার বিপদে ফালা দিছে স্যার। স্যার অ্যালগো থিওরি কোর্সে তো স্যার অনেক কিছু ডিসএগ্রি মেরে দিছি। জি স্যার, আচ্ছা বাট স্যার আপনারটা ভালোই দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, এখন বলতেছে মানে আমি যেন সন্দেহ না করি, এখন ভালো শাস্তেছে। না স্যার অনেস্ট হিসেবে দিছি স্যার, কারণ স্যার অ্যালগো থিওরি কোর্সে এরকম ভালো পড়াই নাই, ওরকমই স্যার দিছি স্যার। কেন আপনাদের ফ্যাকাল্টির কোশ্চেন দেখলাম, কোশ্চেন তো ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেনই লাগলো। কোশ্চেন ঠিক আছে স্যার, পড়াইতে তো পারে না স্যার, সমস্যা তো এই জায়গায়। না তাহলে মেবি আপনার সাথে স্যুট করেন নাই। না স্যার আমি একা না স্যার, সবাই স্যার, সবাই। 40 মিনিট পড়ানোর পর বলতেছে আচ্ছা ভুল হয়েছে, আমি আবার নতুন থেকে শুরু করি স্যার। মাঝে মধ্যে হইতে পারে, মানে রেগুলার না হইলে এলো। রেগুলার বলতে স্যার টানা 3-4টা ক্লাস স্যার, ভিডিও আছে স্যার এভারেজ স্যার এরকমই হয়। ওইটা হচ্ছে প্রিপারেশনের কারণে, একটু আগে ভাগে প্রিপারেশন কম নিয়ে এসে। আমি ধরেন আমি ডাটাবেস নিচ্ছি গত 3 বছর ধরে, তারপর স্টিল আমার ডাটাবেস পড়ানোর আগে আমি একবার স্লাইডটা একবার চোখ বুলে আনি যে কি কি টপিক পড়াইতে হবে, তাহলে গুছিয়ে পড়ানো যায় না, বুঝতে পারছেন? এখন ফ্যাকাল্টিরা সবাই মানে সবার দায়িত্ব তার একরকম না, অনেকে একটু দায়িত্ব নিয়ে পড়ায়, অনেকে একটু কম দায়িত্ব নিয়ে পড়ায়, ওইরকম আর কি। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আপনারা 2জন ফ্রেন্ড নিলেও সেম হবে, হোয়াটএভার, বাদ দিই। তাহলে যেটা বলতেছি, হ্যাঁ বলেন। স্যার আমার একটু বাইরে যাওয়া লাগতো, তো মানে অ্যাটেন্ডেন্সটা কি স্যার মানে দিছে আজকে? না, অ্যাটেন্ডেন্সটা এখনো নেওয়া হয়নি। না আমার স্যার হচ্ছে ওই যে ভাইয়া বাইরে থাকে, তো একটা লোক যাবে আজকে বাইরে, তো ওই ভাইয়ার জন্য কিছু জিনিস কিনতে যাওয়া লাগছে আর কি। ওকে, দিয়ে দিব সাইফ। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেটা বললাম আর কি, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা দেখব। তো 01টাতে আমাদের গ্রিডিতে যাওয়া যায় না, কারণ 2টা রাস্তা থেকে কোন দিকে গেলে আমি আসল সলিউশন পাবো বা বেস্ট সলিউশন পাবো আমরা জানি না। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক যেটা আছে, ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আবার একটু সুবিধা আছে। এখানে আমরা যেহেতু একটা অবজেক্টকে ভেঙে আমি বস্তায় ঢুকাতে পারবো, ভেঙে অর্ধেক নিয়ে চলে যাব আমি, 50 মানে আমার বস্তা যতটুকু জায়গা আছে ওই পরিমাণ অংশ ভেঙে আমি কাট করে নিয়ে আসবো। এই কারণে আমরা কি করতে পারি, আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের জন্য আমরা কি করব যে
তাহলে আমি কোনটা আগে ঢুকাবো বস্তায়? কেটে কেটে হইলেও কোনটা আগে ঢুকাবো? যেটার দাম কম না যেটার দাম সবচেয়ে বেশি? বেশি। যেটার দাম সব থেকে বেশি। এখন আপনার গিভেন ইনপুটে কি দেওয়া থাকবে সেটা দেখেন। ইনপুটে আগের মতো একটা ভ্যালুর একটা অ্যারে দেওয়া থাকবে, যে মনে করেন 100, 200, 300। আর কি দেওয়া থাকবে? একটা ওয়েট, অর্থাৎ প্রতিটা অবজেক্টের কারেসপন্ডিং ওয়েট গুলা বলে দেওয়া থাকবে। কারেসপন্ডিং ওয়েট, যেটার ভ্যালু 100 ওইটার ওজন হচ্ছে মনে করেন 10 কেজি। এটার ভ্যালু 200, 200 ওইটার ওয়েট মনে করেন 30 কেজি। এটার ভ্যালু 300, ওইটার ওয়েট মনে করেন 50 কেজি। এটা মনে করেন 5 কেজি। একটু মজা আছে, আমি এগুলো ওয়েট মনে করলাম। এখন দেখেন আপাত দৃষ্টিতে কার ভ্যালু বেশি মনে হচ্ছে, কার দাম বেশি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে? 300 একটা বেশি মনে হচ্ছে। 300টা বেশি মনে হচ্ছে, কিন্তু এটা কত কেজির জন্য? 50 কেজির জন্য। 50 কেজির জন্য। কিন্তু 300টা কি, 300টা দেখলে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু 50 কেজির জন্য 300টা অনেক বড় না অনেক ছোট? অনেক ছোট হয়ে যায়। এই জন্য আমরা যখন ওয়েট নিয়ে কাজ করব, মানে ভ্যালু বেশি মানেই যে বেশি অমন না, প্রতি কেজি ভ্যালু। আপনাকে কেউ যদি এক বস্তা চালের সাথে 50 কেজি চালের সাথে 1 কেজি চাল কম্পেয়ার করতে বলে, 50 কেজি চালের দাম মনে করেন 3000 টাকা, আর 1 কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, তাহলে আপনি বলুন 3000 বেটার। কিন্তু 3000টা যে 50 কেজি, ওইটা যদি কনসিডার না করেন, তাহলে আপনার জাজমেন্ট ঠিক আছে না রং? তখন রং হয়ে যায়, জাজমেন্টটা রং হয়ে যায়। এই জন্য আমরা কি করব, ইনপুটে ভ্যালু আর ওয়েট দেওয়া থাকবে, কিন্তু আমরা ভ্যালু নিয়েও ডিসিশন মেক করবো না, ওয়েট দিয়েও ডিসিশন মেক করবো না। আমরা ডিসিশন মেক করব কি, ভ্যালু ওয়েট, আমরা কি পার কেজির ভ্যালু কত সেটাই তো রিয়েল নাকি? যদি আমি দুইটা জিনিস সেম 1 কেজির দাম দিয়ে কম্পেয়ার করি, তাহলে কি দুইটা কি সমান স্কেলে কম্পেয়ার হচ্ছে না ডিফারেন্ট হচ্ছে? নিউট্রালি হচ্ছে। তাহলে কম্পেয়ার পার কেজিতে যদি আমি ভ্যালু বের করি, জি স্যার, জি স্যার, তখন স্যার কম্পেয়ারটা করা যায়। তখন কম্পেয়ারটা কি হবে, ওই যে নির্বাচনের মতো লেভেল প্লেইং ফিল্ড হবে আর কি। তাহলে আমরা কি করব, আমরা এই ভ্যালু ওয়েট দেওয়া থাকলে আমরা কি করব, আমরা ভ্যালু পার ওয়েট, পার ওয়েটে প্রতি কেজিতে ভ্যালু কত সেটা আমরা বের করব। তাহলে দেখেন 100কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে কত, আমি ভাগ করে লিখি আপনারা বুঝবেন যে কি 20। করতেছি। তারপর হচ্ছে 200 ভাগ এটা 30 না দিয়ে এটাকে 20-25 দিই, ভাগটা ভালো হবে, মুখে মুখে করতে পারবো। ভাগ 25 আর হচ্ছে 300 ভাগ 50, তাহলে কি দাঁড়ালো যে 20, 8 আর কত 6। তাহলে দেখা যাচ্ছে প্রথম এলিমেন্টসটার প্রতি কেজিতে আপনার ইনকাম হয় 20 টাকা, দ্বিতীয়টার প্রতি কেজিতে ইনকাম হয় 8 টাকা, তৃতীয়টার প্রতি কেজিতে ইনকাম হয় 6 টাকা। আর আপনাকে একটা ক্যাপাসিটি দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে, মনে করেন ক্যাপাসিটির মান বলে দেওয়া আছে আপনার বস্তায় মনে করেন 25-30, মনে করেন 35 কেজি, 35 কেজি হচ্ছে আপনার ক্যাপাসিটি 35। তাহলে আপনি যেহেতু এখন ভেঙে ভেঙে কেটে কেটে নিতে পারবেন, তাহলে আপনি অবশ্যই সবার আগে কোনটারে ঢুকাবেন? এই তিনটার মধ্যে যেটা 20, সেটা থেকে কি আমি পার কেজিতে কি সবচেয়ে বেশি টাকা আমার বস্তায় ঢুকবে নাকি, গেইন হবে? তাহলে আমরা কি করবো এবার, অ্যালগরিদমটা এবার স্টেপ ওয়াইজ সিমুলেট করি কিভাবে কাজ করবে। এগুলো 2 লাইনের কোড, মানে আমি আজকে লেকচার 40 মিনিটে শেষ করে দেওয়া যায়, একটু গল্প টল্প করলাম। আপনাদের বেশি আগে ছাড়লে আবার ডিপার্টমেন্ট থেকে মনিটর করে, তো আবার বিপদ স্যার আছে। তাহলে তো সবাই স্যার স্পিকার স্যার বন্ধ করে দিতে হবে। স্পিকার বন্ধ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন অ্যালগরিদমটা আমরা যদি স্টেপ ওয়াইজ দেখি, তাহলে আমরা করব কি, সর্বপ্রথম আমরা যেটার ইনকাম বেশি হবে ওইটাকে আগে বস্তায় নিব। হ্যাঁ, যেটার ইনকাম সবচেয়ে বেশি সেটা আমরা বস্তায় ঢুকাবো। এই সবাই একটু স্পিকার সাউন্ড কমায় রাখেন, ঠিক আছে? স্টেপ ওয়াইজ আমরা এখন চুরি করবো তো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে স্যার লাস্ট দুইটা লেকচার যাবত আমরা স্যার চুরি করে যেতেছি। চুরি, হ্যাঁ একটা কাজই শিখতেছি, মানে ভালো করে শিখতেছি, চুরি করো নাকি? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা ওইটা এটা কত নম্বর বস্তু, এটা প্রথমটা। তাহলে আমরা প্রথমটা আছে 5 কেজি বস্তা, ক্যাপাসিটি 35 কেজি, তাহলে 5 কেজি পুরোটাকে ঢুকাতে পারবো? জি স্যার। তাহলে আমরা কি করব, অবজেক্ট 1, কিভাবে কেন অবজেক্ট 1 এ গেলাম, কারণ এটার ইনকাম বেশি, মানে পার কেজিতে ভ্যালু বেশি। তাহলে অবজেক্ট 1টাকে আমার যা আছে যদি না থাকতো, তাহলে কি 5 কেজি নিতাম না ভেঙে কেটে নিতাম, ফ্র্যাকশনাল যেহেতু। কথা বলছি স্যার, ফ্র্যাকশনাল যেহেতু আমরা পোর্শন নিতে পারবো না,
পারবো তো। জি স্যার, নেওয়া যাবে। যদি এটা 5 না হয়ে যদি এটা মনে করেন 500 কেজি হইতো, আমার 35 কেজি ক্যাপাসিটি, আমি 500 থেকে কেটে 35 কেজি বের করে নিব। কিন্তু এখন যেহেতু 5 কেজি, 35 কেজির মধ্যে 5 কেজি পুরোটাই নেওয়া যাবে, তাহলে আমি 5 কেজি পুরোটাই নিব। তাহলে আমার ক্যাপাসিটি, রিমেনিং ক্যাপাসিটি থাকবে 35 মাইনাস 5, মানে 30 কেজি হচ্ছে আমার রিমেনিং ক্যাপাসিটি। আর আমার গেইন কতটুকু হলো? আমার গেইন হলো, ফার্স্টে তো 0 ছিল, এখন যেহেতু 5 কেজি পুরোটাই নিছি, 5 কে গুণ করবো পার কেজির ওয়েট দ্বারা, পার কেজির গেইন দ্বারা। পার কেজি হচ্ছে 20, 5 গুণন 20, তাহলে আমার ইনকাম হয়েছে এখানে 100। তারপর আমি আবার চালাবো, যেহেতু আমার বস্তা এখন স্টিল ক্যাপাসিটি রিমেইন আছে, ক্যাপাসিটি 0 হওয়া পর্যন্ত লুপ চলবে। তাহলে লুপটা কি একটা হোয়াইল লুপ হবে নাকি? জি স্যার। হোয়াইল লুপ হবে। তারপর হচ্ছে আমি এরপরে দেখেন ইনকাম বেশি হবে, এরপরে 2 নাম্বারটারে নিলে, তারপরে এবার আমি 2 নাম্বারটারে নিব। অবজেক্ট 2, 2 নাম্বারটা আছে 25 কেজি, আমার ক্যাপাসিটি আছে 30 কেজি, ঢুকানো যাবে? পুরোটা নেওয়া যাবে? জি স্যার। তাহলে আমি 2 নাম্বারটা পুরোটা নিয়ে নিব। তাহলে ক্যাপাসিটি থেকে 25 বিয়োগ দিই, রিমেইন থাকে আর 5 কেজি। আর আমার গেইন কত? 25 কেজি, তো পার কেজিতে 8 8 করে, তাহলে কত? 200। এই হচ্ছে আমার গেইন। যেহেতু স্টিল আমার ক্যাপাসিটি রয়ে গেছে, তাহলে স্টিল আমি লুপ চালাবো। 3 নাম্বারটাকে নিব, এরপরে আমি 3 নাম্বারটাকে নিব। এবং 3 নাম্বারটার বেলাও ক্যাপাসিটি কত দাঁড়াবে? 3 নাম্বারটার বেলা ক্যাপাসিটি দাঁড়াবে, আমি 5 কেজি আছে, আর 3 নাম্বারটার বেলা অ্যাভেলেবেল আছে কত কেজি? 5 কেজি। 50 কেজি। 50 কেজি আছে, কিন্তু 5 কেজি নিতে পারবো। 50 কেজি আছে, ফ্র্যাকশন নিতে হবে। যেহেতু আমরা ফ্র্যাকশন নিতে পারবো, এই জন্য হচ্ছে আমরা ওই যে বেশি দাম থেকে অল্প দামে চলে গেছি। তো আগেরটাতে এভাবে করতে পারিনি কেন? ফ্র্যাকশন করা যাইতো না, যেটার ওয়েট বেশি, মানে লিমিট ক্রস করতো, ওটাকে কেটে নিতে পারতাম না। এই জন্য আগেরটাতে আমরা অল পসিবল রাস্তা দিয়ে আমাদের বেসটা বের করতে হয়েছে। কথা বুঝতে পারছেন? আগেরটাতে। তো এখন যেহেতু ফ্র্যাকশন নিতে পারবো, তাহলে আমাদের অল পসিবল রাস্তায় হাঁটতে হচ্ছে না, আমরা একটা রাস্তায় হাঁটবো, বেশি দাম থেকে কম দামের দিকে ঢুকাবো যতক্ষণ বস্তায় নেওয়া যায়। এটাই তো মানে আমরা কমন সেন্স, এটাই তো আমাদের কমন সেন্স, তাই না? জি স্যার। স্যার 5 কেজি ব্যাপারটা আমি কি স্যার, মানে যে কয়টা দেওয়া আছে সবগুলোই নিতে হবে? না, তো বস্তায় যতটুকু আছে ক্যাপাসিটি, না বস্তায় মানে যে আমার আছে 3টা আইটেম, 3টা আছে, মানে 3টা আইটেম কি না, টাচ করা আর যাবে? আর আরো থাকতে পারে তো। মনে করেন 400, এটা হচ্ছে মনে করেন কত দিব? 100 করে দিই, 100 কেজি, তা পার কেজি ওয়েট কত হয়? 4টা আইটেম আছে, এবার ঠিক আছে। জি স্যার। আমি সিরিয়ালে যেটা বেশি সেটার আগে নিব, তাহলে 8 ওয়েট। তারপরে এই দুটার মাঝে বেশি ইনকাম বেশি হবে কোনটায়? 6টায়। 6টা নিতে গিয়ে দেখলাম 50 কেজি, আমার ক্যাপাসিটি আছে কত? 5 কেজি, তাহলে 5 6 কেজি। থেকে আমি 5 কেজি নিব। তাহলে আমার গেইন কত? তাহলে আমার গেইন হচ্ছে 6 আর নিচে কত কেজি? 5 কেজি। তাহলে আমার 5 কেজি। গেইন হচ্ছে এখানে 30। তাহলে এরপরে যখন অ্যালগরিদম ঘুরতে যাবেন দেখবেন ক্যাপাসিটি 0 হয়ে গেছে, আর বস্তা জায়গা নাই, তাহলে এরপর আর কাউরে নিব না। অ্যালগরিদমটা আমি লুপটাকে স্টপ করব, লুপটাকে আমি স্টপ করে আমি বলবো কি, স্টপ করে বলবো যে আমার ইনকাম বা আমার গেইন কত? আমার গেইন হচ্ছে 100। এটা একটা ওই যে লুপের বাইরে একটা সাম ভ্যারিয়েবল রেখে যোগ করে ফেলবেন লুপের মধ্যে, মানে হোয়াইল নট ইকুয়াল 0 এটা তো চলতে থাকবে। এটা গেইনের বেলা প্লাস ইকুয়াল করলে হয়, প্লাস ইকুয়াল করলে আগেরটার সাথে যোগ হইতে থাকবে, বুঝছেন? তাহলে ফাইনালি আমার গেইন চলে আসবে 330। বুঝতে পারছেন কিভাবে আমরা যে গ্রিডি অ্যাপ্রোচ, লোভি গ্রিডি, আমরা গ্রিডি দিয়ে তো গেলাম, যেটা ইনকাম বেশি হয় সেটার আগে নিচ্ছি, এটা গ্রিডি না? জি স্যার। আমরা গ্রিডি অ্যাপ্রোচে তো আগালাম, এই বুঝতে পারছি। এখানে কি স্যার সেম আইটেম বারবার নেওয়া যাবে না? বারবার যদি, মানে এখানে তো একটা আইটেমে একবারই উল্লেখ করা আছে, তাই না? যেমন প্রথম যে আইটেমটা, সেটা ভ্যালু হচ্ছে 100, ওয়েট হচ্ছে 5, তাহলে বারবার কেন নেবেন? বারবার তো নেওয়া হয়েছে। আমি 35 কেজি থেকে যখন 5 কেজি নিছেন, ওই আইটেম কয়বার করছে? 5 বার নিছেন না 5 কেজি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। 5 বার নিছেন তো, 5 কেজি তো, বুঝছেন? জি স্যার। কোডে যাব, সব চুপ। জি স্যার। গেলাম। তাহলে আমাকে ইনপুটে কি দেওয়া থাকবে? ভ্যালুর একটা অ্যারে দেওয়া থাকবে, ওয়েটের একটা অ্যারে দেওয়া থাকবে। মনে করেন আমি এটার আগে লিখি, এটা যদি 300 আগে হইতো, এটা যদি 300 আগে হইতো, তাহলে এখানে আসতো 4, আর এখানে আসতো কত? 6। তাহলে কি হইতো? সে কারে আগে চুজ করতো, 4এরটা না 6এরটা? 6টা। 6এরটা।
তাহলে আপনারা প্রতি কেজির ওয়েটটা বের করে এই অ্যারেটার এইভাবে রাখবেন, এটাকে শর্ট করে ফেলতে হবে। শর্ট করবো স্যার, বড় Sort- থেকে ছোট। বড় থেকে ছোট শর্ট করে ইউজ করতে হবে। তাহলে দেখেন আমি যদি এটারে শর্ট করি 6-4-এর আগে চলে যাবে, তখন কি আমার 300টা এখানে থাকবে না, 300টারও আগে আনতে হবে। যদি 6কে 4-এর আগে আনি, 6টা যে লাস্টে এই এলিমেন্টসটাকে যে আগে এনে শর্টের কারণে এখানে চলে আসে, এটা বুঝতে হবে না? তাহলে এগুলো এখানে বসে থাকলে হবে না, এগুলোকেও সাথে শর্ট করতে হবে। এগুলাকেও এটার সাথে সাথে এগুলোকেও কি শর্ট করতে হবে। তাহলে বেটার ওয়ে কোনটা শর্ট করা? আমি 3টা আলাদা অ্যারেতে রাখবো না, আমার এটা বের করার দরকার নেই, এটা লাগবেই না। আমি ভ্যালু আর ওয়েটটাকে আমি একসাথে যদি জোড়ায় জোড়ায় রাখি, তাহলে শর্টের সময় যদি আমি এটারে আগে নিয়ে এখানে তুলি, তাহলে এটাও কি সাথে সাথে উপরেরটাও চেঞ্জ হয়ে যাবে না? অথবা উপরেরটারে যদি আমি সোয়াপ করি, তাহলে নিচেরটাও সোয়াপ হয়ে যাবে যদি আমি এই দুটারে একসাথে স্টোর করি, নাকি? কথা বুঝতে পারছি বাকিরা? জি স্যার। তাহলে এই জন্য আমরা কি করব, আমি এখানে সিমুলেট করার সময় দুইটা আলাদা অ্যারে ইউজ করছি। বেটার হয় ও তার অবস্থান পরিবর্তন করলে ওকেও সাথে সাথে অবস্থান পরিবর্তন করতে হবে শর্টের সময়। এই জন্য আমি এই দুইটাকে আলাদা না রেখে একসাথে রাখবো। একসাথে রাখার জন্য কি আকারে রাখবো? একটা ইন্টিজার না একটা কি পেয়ার আকারে? পেয়ার আকারে রাখবো। আমরা এই দুইটাকে একসাথে রাখবো, আর এটার উপর বেস করে যে শর্ট হবে এটা শর্টের সময় বলে দিব। তাহলে আমরা চলে যাই কোডে। তাহলে আমাকে ইউজার ইনপুটে দুটো বলে দিয়ে রাখছে, মনে করেন ভি দিয়ে রাখছে, ইউজার ভি দিয়ে রাখছে কত 100 200 400 আর হচ্ছে কত 300। ইউজার এটা দিয়ে রাখছে আমাকে, আর কি ওয়েট দিয়ে রাখছে ইউজার আমাকে। ওয়েটে কি দিয়ে রাখছে 5 25 150। আর ইউজার আমাকে ক্যাপাসিটি দিয়ে রাখছে 35। আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে এটার উপর বেস করে কাজ করা। তাহলে আমি কি করব, প্রিন্ট করে ফেলবো। এটা হচ্ছে কি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, আমি সবগুলো পাঠিয়ে ভি পাঠিয়ে দিলাম, ডাব্লিউ পাঠিয়ে দিলাম, সি পাঠিয়ে দিলাম। আমাকে রিটার্ন করবে ম্যাক্সিমাম ইনকামটা আমাকে রিটার্ন করবে। তাহলে ইন্টিজার একটা রিটার্ন করবে, ইন্টিজার না ডাবলও হইতে পারে। কিন্তু আমরা কি করতে পারি, বস্তার এটা যদি ভগ্নাংশ থাকে ফ্র্যাকশনও হইতে পারে, বুঝছেন? রিটার্ন করবে মনে করেন ডাবল ভ্যালু। ওকে, আমার প্রথম কাজ হচ্ছে ভি আর ডাব্লিউ কে আলাদা রাখবো নাকি এগুলাকে পেয়ার করে করে একটা অ্যারেতে ঢুকাবো, তাই তো স্যার? তাই তো? জি স্যার। তাহলে আমরা একটা অ্যারেতে ঢুকাবো। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর অ্যারে, ভেক্টরে ইনক্লুড করি। তাহলে আমাদের ভেক্টরের মধ্যে রাখবো কারে, পেয়ার নাকি ভেক্টর অফ পেয়ার। নাম কি দিব? দিলাম মাই অ্যারে। আমি কি করব, এই আচ্ছা এটা সাইজ বলে দেওয়া উচিত, সাইজ অফ ভি, সাইজ অফ ইন্ট, সাইজটাও পাঠিয়ে দিতে হবে। আমি লুপ চালাবো সাইজ পর্যন্ত, চালিয়ে চালিয়ে এই দুইটা রেখে নিয়ে পেয়ার করে করে অ্যারেতে রাখবো, তাই তো স্যার? জি স্যার। ওকে, আমি লুপ চালালাম, লুপের মধ্যে একটা একটা করে পেয়ার বানাই। এই পেয়ারের প্রথম এলিমেন্টসটা মনে করেন ভ্যালু রাখলাম, ভি এর ইন্ডেক্স এলিমেন্টসটা, তার কারেসপন্ডিং ওয়েট কি সেম ইন্ডেক্সে হবে না ডিফারেন্ট ইন্ডেক্সে হবে তার কারেসপন্ডিং ওয়েটটা? স্যার ফর লুপটাকে একটু রিপিট করবেন, নেটে প্রবলেম ছিল। আমরা এই দুইটাকে নিয়ে ভ্যালুর ওয়েটগুলোকে নিয়ে নিয়ে যে ভেক্টরে ঢুকাবো, তাই না? জি স্যার। তাহলে এই যে লুপ চালাচ্ছি, এই ভেক্টরে যতগুলো সবগুলোর জন্য লুপ চালিয়ে একটা একটা করে ঢুকাবো। তো এই যে লুপ চালাচ্ছি সাইজ পর্যন্ত, জি স্যার বুঝতে পারছি। লুপ চালিয়ে এবার একটা করে পেয়ার বানাচ্ছি, তারপর না ভেক্টরে ঢুকাবো। তার পেয়ারের ভেক্টরে যখন আমি ইন্ডেক্সের ভ্যালু ঢুকাবো, তখন ওয়েটের মানে ভেক্টর যখন এইটা ঢুকাবো তখন ওয়েটের কোনটা তার সাথে এটা ঢুকাবো, এটা ঢুকাবো না কারেসপন্ডিং সেমটাই ঢুকাইতে হবে? সেমটা। তাহলে ওয়েটের ইন্ডেক্সটাও কি আসবে, সেম আসবে, তাই তো? তাহলে দুইটা ভ্যালুকে আমি কি করলাম, ঢুকাই দিলাম। তাহলে কি পেয়ার হয়ে গেছে? জি স্যার। পেয়ার হয়ে গেছে। তাহলে এবার কি করব, পেয়ারটাকে কোথায়, মাই অ্যারেতে পুশব্যাক, মাই অ্যারেতে। তাহলে মাই অ্যারে ডট পুশব্যাক, পুশব্যাক করব কাকে, পেয়ার পিটাকে। তাহলে এইভাবে পুরো লুপটা চলবে আর আমার পেয়ারের যে মাই অ্যারেটা বিল্ড আপ হয়ে যাবে, তাই তো?
ফিল্ড আপ হয়ে যাবে। তাহলে মাই অ্যারেটা দেখতে কেমন হবে? আপনার মাই অ্যারেটা দেখতে এরকম হবে। এটা তো একটা ভেক্টর। প্রতিটা সেলে 2টা করে ভ্যালু থাকবে। একটা সেলে প্রথমটাতে থাকবে কত? 105, পরটাতে থাকবে 225, এভাবে তো থাকবে, তাই না? পেয়ার আকারে। তারপরে কত? 400, 100, 350। এটাই তো, নাকি অন্য কিছু? জি স্যার। আমাদের মায়েরতে এভাবে থাকবে। তাহলে এবার আপনার কাজ কি? এই এলিমেন্টস গুলাকে আমি সর্ট করতে হবে। আমি কি 300 আগে চুজ করব, মানে এটারে আগে চুজ করব, না এটারে, না এটা কোনটারে আগে নিব, এটা জানার জন্য সর্ট করতে হবে। সর্টটা কি 100-এর উপর হবে, 5-এর উপর হবে, নাকি এই দুইটার ভাগফলের উপর? ভাগফলের উপর। বাকিরা বুঝতেছেন? জি স্যার, ভাগফলের উপরে হবে। দুইটার ভাগফলের উপর পার কেজিতে। তাহলে আমরা, আপনারা অলরেডি জানেন হ্যাশ ইনক্লুড অ্যালগরিদমে সর্ট ফাংশন আছে, আপনারা অলরেডি এটা প্রচুর ইউজ করছেন, আমাদের বিভিন্ন কোডে কাজে লাগছে না সর্ট ফাংশনটা? জি স্যার। নিজেরাই তো করছেন, ইভেন মিনিমাম স্প্যানিং ট্রিতেও তো লাগছিল আপনাদের, সর্ট করা এজ গুলাকে সর্ট করেছেন। তো সিমিলারলি আমরা এখন সর্ট করব। সর্টটা হবে কি? মাই অ্যারের বিগিন থেকে শুরু করে মাই অ্যারের এন্ড পর্যন্ত। সর্টটা কি বাই ডিফল্ট নিজের মতো হবে, না আমি বলে দিব কিভাবে হবে? বলে দিব স্যার, না হলে স্যার অ্যাসেন্ডিং অর্ডার করবে না? আমাদের বলে দিতে হবে, না হলে সে পেয়ারের প্রথম এলিমেন্টটার উপর সে করে ফেলে। পেয়ার না ভেক্টরের মধ্যে, সে প্রথমটার উপর সর্ট করে ফেলবে, কিছু না বলে সে প্রথম এলিমেন্ট যেটা পাবে এটার উপর বেস করে সর্ট করে। কিন্তু আমাদের দরকার কি? দুইটার ভাগফলের উপর বেস করে সর্ট করা, তাহলে এটা বলে দিতে হবে। তাহলে বলে দেওয়ার জন্য আমি একটা সর্ট ফাংশন ডিক্লেয়ার করলাম। তাহলে ফাংশনটা লিখি। সর্ট ফাংশন রিটার্ন টাইপ কেমন হয়? যারা কোড লিখছেন এই পর্যন্ত জানার কথা। সর্টে এখানে যে বলে দিতে হয় কিভাবে সর্টটা করতে হবে, সেটার রিটার্ন টাইপ কি হয় ওই ফাংশনের? এই আপনারা কোড লিখছেন, এটা বুলিয়ান টাইপ। বুলিয়ান হবে, বুল। এবং সর্ট ফাংশনের মধ্যে ঢুকবে কারা কারা? এই যেই অ্যারেটাকে সর্ট করতে চাই ভেক্টরটাকে, তার দুইটা এলিমেন্টস ঢুকবে, তাই না? দুইটা, যাদেরকে আমি কম্পেয়ার করা শিখিয়ে দিব। তাহলে এখন দেখেন ভেক্টরের প্রতিটা এলিমেন্টস কি এক একটা কি? পেয়ার। পেয়ার। তাহলে সর্ট ফাংশনে ভেক্টর থেকে দুইটা এলিমেন্টস ঢুকাতে হবে। তাহলে পেয়ার ইন্টিজার আইটেম 1, আর কি পেয়ার ইন্টিজার আইটেম 2। দুইটা এলিমেন্টস ঢুকলে তারপরে এবার আমি সর্ট করা শিখিয়ে দিব। কিভাবে? আমি তাকে বলে দিব যদি আইটেম 1 ভাগফল, তো মানে আইটেম 1 এর কি এই প্রথম এলিমেন্টটা কিভাবে অ্যাক্সেস করব? পেয়ার থেকে প্রথমটা কিভাবে পাবো? ডট কি লিখলে? ডট ফার্স্ট। এটা হচ্ছে প্রথম ভ্যালুটা। এটাকে ভাগ করতে হবে কি দ্বারা? সেকেন্ড দ্বারা। এটাই তো তার পার কেজির ওয়েট নাকি? জি স্যার। এটা হচ্ছে পার কেজি ওয়েট। আমি ডান দুটো ভ্যারিয়েবলে রাখি, ডাবল পার কেজি, আইটেম 1 পার কেজি। আইটেম 1 এর পার কেজি বের করলাম দুটারে ভাগ করে, আর তারপরে ডাবল আইটেম 2 পার কেজি। সেটা কিভাবে? আইটেম 2 ডট ফার্স্ট ডিভাইডেড বাই কি? আইটেম 2 ডট সেকেন্ড। দুইটা আইটেমের পার কেজি আমি বের করলাম। করে আমি সর্ট কি বড় থেকে ছোট না ছোট থেকে বড় করব? বড় থেকে ছোট। বড় থেকে ছোট। তাহলে কোনটা বড় হইতে হবে? আইটেম 1 বড় হবে না আইটেম 2 বড় হবে? আগে আইটেম 1 তারপর আইটেম 2। তাহলে আমি চাই কোনটা একটা বড় চাই, আইটেম 1 এরটা না আইটেম 2 এরটা? স্যার অনেকটা আমি বড় চাই। তাহলে এখানে বলে দিবেন, আমরা রিটার্ন করে দিব আইটেম 1 এর যদি পার কেজিটা যদি আইটেম 2 এর পার কেজি থেকে বড় হয়, আমি এই কন্ডিশনটা লিখে দিলাম রিটার্নে। তাহলে এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে রিটার্ন করবে ট্রু। কথা বোঝা যাচ্ছে? আর যদি ফুলফিল না হয় তাহলে কন্ডিশনটা কি দিবে? ট্রু না ফলস? ফলস দিবে। ফলস। আর আপনারা জানেন সর্ট ফাংশনটা কি করে? যখন এই ফাংশনটা ফলস রিটার্ন করে তখন ওই আইটেমগুলো কিসে সোয়াপ করে ছোট বড়কে বড় ছোট বানায় ফেলে। তাহলে বাদ বাকি কাজ তো সর্ট ফাংশনটাই করে দিবে। সর্ট
আমি খালি বলে দিতে হবে কিভাবে সর্ট হবে। আমি বলে দিচ্ছি সর্টের রুলসটা কি, আইটেম 1 এর ওয়েট পার কেজি ওয়েট আইটেম 2 এর পার কেজি ওয়েট থেকে বড় হইতে হবে, এই হচ্ছে আমার রিটার্ন। এইটার উপর বেস করে এবার সেটাকে সর্ট করে ফেলবে। দেখেন সর্টের পর আমি প্রিন্ট করে দেখাই আর এটাকে ফর ইন্টিজার ইন্ডেক্স ইকুয়ালস টু হচ্ছে 0, ইন্ডেক্সের মান লেস দেন মাই অ্যারে ডট সাইজ, সাইজ দিলে তো সাইজ পাওয়া যায় তাই তো। তাহলে অ্যারে থেকে একটা একটা করে কি বের হবে, অ্যারে থেকে প্রতিটা ইন্ডেক্সে পেয়ার না জি স্যার। পেয়ার বের হবে। আমি প্রিন্ট করে দেখাচ্ছি। রান করি। দেখেন সর্ট করার পরে দেখেন কি আমাদের এখানে 400 আগে ছিল ইনপুটে, কিন্তু আমি যখন সর্ট করলাম 400 আগে হয়েছে না 300 আগে চলে আসছে। 300 আগে 300 আগে চলে আসছে তাই না, তাই তো 300 আগে চলে আসছে। বুঝতে পারছেন সর্টটা যে ঠিক মতো হয়েছে। ওকে স্যার নিচের ওটা কি শো করছে? নিচের ওইটা গার্বেজ আসছে, এই যে ফাংশন থেকে রিটার্ন করার কথা ডাবল, আমি কিছু রিটার্ন করছি এখানে কোনো রিটার্ন কিছু লিখছি, এই জন্য গার্বেজ রিটার্ন হচ্ছে। আচ্ছা আচ্ছা গার্বেজ ওটা লাস্ট লাইনের জন্য। তাহলে আমরা কি করে সর্ট করে ফেলছি, তো সর্ট করার পরে এবার আমি বস্তা নেওয়া শুরু করব। তাহলে এখান থেকে এটারই বস্তা নেওয়ার কাজ সারায় ফেলে এখান দিয়ে। তাহলে আমি যেহেতু সর্ট হয়ে গেছে তাহলে ইন্ডেক্স 0 তে যেটা ওইটা কি বেশি প্রফিটেবল না কম প্রফিটেবল? আমরা সর্টের ডেফিনেশনে কি বড়টারে আগে রাখছি না বড়টারে পরে রাখছি? আগে রাখছি। বড়টাকে আগে রাখছি। বড়টা, তাহলে ইন্ডেক্স 0 যেটা এটা সবচেয়ে বড়। জি তাহলে স্যার। আমার দুইটা কাজ করতে হবে, আগে ওই এলিমেন্টটাকে বের করব, বের করার পরে ওইটার নিব কি বলে পার কেজি ওয়েট নিব ডাবল। আমরা কি পার কেজিটাকে কি স্টোর করে রাখছিলাম কোথাও নাকি করি নাই? পার কেজি স্টোর করছি না নিজেরা ম্যানুয়ালি করছি ক্যালকুলেট করছিলাম তাই না, তাই তো। জি স্যার। আমরা তো পার কেজি স্টোর করি না, আমরা স্টোর করছি কি আমরা স্টোর করছি শুধুমাত্র ভ্যালুটাকে আর ওয়েটটাকে। তাহলে আমি পার কেজি ভ্যালুটাকে বের করি কিভাবে, পি ডট ফার্স্ট ডিভাইডেড বাই কি পি ডট সেকেন্ড, এটা হচ্ছে পার কেজি। আর ওয়েটটাকে জানতে হবে ইন্টিজার ওয়েট, এই বস্তুটা ওয়েট কত, ওয়েট মানে কি পি ডট ফার্স্ট না সেকেন্ড, সেকেন্ড। পি ডট সেকেন্ড। এবার দুইটা কাজ, যদি এই ওয়েটটা আমার বস্তার ক্যাপাসিটি যেটা ছিল সি তার চেয়ে যদি কম হয় তাহলে কি আমি পুরাটা ঢুকাতে পারবো কি পারবো না? পারবো। যদি আমার এই যে ওয়েটটা এটার মান লেস দেন ইকুয়াল টু ক্যাপাসিটি বস্তার সাইজে সমান বা ছোট, তাহলে আমি পুরোটাকে চুরি করতে পারবো। তাহলে কি টেক দা হোল নাকি পুরোটা নিব, তা পুরোটাকে নিলে আমার রিমেনিং ক্যাপাসিটি আগে ছিল সি, এখন কত হবে সি মাইনাস ডাব্লিউ ওয়েট। এই যে ওয়েটে তো ওয়েট এটা নিয়ে ফেলছি। আর আমার গেইন, তাহলে গেইনের জন্য একটা গ্লোবাল ভ্যারিয়েবল রাখি ইন্টিজার গেইন, যারটা শুতে আমার ইনকাম ছিল 0, যখন আমি এটাকে নিয়ে ফেলছি তখন আমার ইনকাম কত হয়েছে গেইন প্লাস ইকুয়াল টু কত সি। গেইনের সাথে কত হবে আমি পার কেজি ইনটু ওয়েট, পার কেজি এত টাকা প্রতি কেজি আর আমি এত কেজি নিয়েছি, তাহলে কি পার কেজি ইনটু কি ওয়েট, তাই তো। এতটুক। অন্যথায় যদি ওয়েটটা সি এর সমান বা ছোট না হয় তার মানে কি ওয়েটটা কি বস্তার সাইজ মানে আমার ক্যাপাসিটি থেকে কম না বেশি? বেশি। তাহলে পুরোটা নিব না ফ্র্যাকশন নিব? ফ্র্যাকশন। আমরা একটা পোর্শন নিচ্ছি, তাহলে পোর্শন যেহেতু নিব আমার তাহলে পোর্শন মানে কি ক্যাপাসিটি যা আছে ওর দূরে তো নিতে পারবো, এর বেশি নিতে পারবো না স্যার। তাহলে আমার ক্যাপাসিটি তাহলে নতুন ক্যাপাসিটি কত হবে, নতুন ক্যাপাসিটি কত হবে? স্যার ক্যাপাসিটি মাইনাস ওয়েট হবে না স্যার? সি মাইনাস সি তো হয় না, একটু লাইনে থাকেন আপনারা। ক্যাপাসিটিটাই আমার ওয়েট থাকবে। একটু কাম ব্যাক করতেছি।
হ্যাঁ, যেটা বলতেছিলাম পুরাটা হলে তো নিতামই, পুরাটা না। তো পুরাটা না মানে সি মাইনাস সি হবে না? সি মাইনাস সি, সি যদ্দূর আছে তদ্দূরই তো নিব। জি স্যার। আমার আর কিছু থাকে না, জিরো আর কিছু বাকি থাকে না না স্যার। স্যার। বাকি থাকে না। আর গেইন কত হবে এখন কি পার কতটুকু কেজি কনসিডার করছে, কতটুকু কয় কেজি নিছি? সি কেজি তো নিছি, ওয়েট ওয়েট পুরোটা তো নিতে পারি, সি কেজি নিছি। জি স্যার। সি ইনটু পার কেজি ভ্যালু, বুঝতে পারছি? জি স্যার। এবং যখন ক্যাপাসিটি জিরো হয়ে যাবে আর এরপরে আর বাদ বাকি এলিমেন্টস চেক করা দরকার আছে না, ব্রেক করে বের হয়ে যাব। আমার অ্যারেতে তো আরো এলিমেন্টস পড়ে আছে, এরপরে আর থাকে না, আরো থাকতেই তো পারে, কিন্তু ক্যাপাসিটি জিরো হয়ে গেছে। আর লুপ চালানো হ্যাঁ, দরকার নেওয়া আছে যাবে না। নাকি ব্রেক? না স্যার, ব্রেক। না Break, স্যার। ব্রেক, লুপ থেকে বের হয়ে যাব। লুপ থেকে বের হওয়ার পরে তাহলে আমার কি গেইনটা কি গেইন স্টোর করে রাখা আছে। তাহলে আমি যদি গেইনটাকে রিটার্ন করে দেই, রিটার্ন গেইন, তাহলে আমি ম্যাক্সিমাম এত টাকা ইনকাম করতে পারবো। দিব, চালাবো? 330 আসার কথা, তাই না? দিলাম, কি আছে জীবনে? আসছে 300, আসছে তো। হায় হায়, 330 আসার কথা না? 35 কেজির মধ্যে এই যে এখানে 30 কেজি নিব, আর এখান থেকে কত কত নিব? 5 কেজি নিব। 5 কেজি, 330 আসবে তো। কিছু একটা ভুল হয়েছে তো হিসাবে। ফ্র্যাকশনটা মনে হয় নেয়নি। ও আচ্ছা, এখানে এখানে দাঁড়ান, কি যে একটা ঝামেলা করছি। এই যে ভাগটা যে করছি, পার কেজি ওয়েটটা যে আমি নিলাম, আচ্ছা ভাগে তো একটু ঝামেলা আছে। এখানে এই দুইটা কি ইন্টিজার না? দুইটা ইন্টিজার ভাগ করলে কি হয়? এটা এটা বলতে পূর্ণ সংখ্যা আসতেছে না, এই ফ্লোর ইন্টিজার আসে, ফ্লোট আসা উচিত আর কি। আমি এই যে একটাকে দাঁড়ান, আগে এগুলো ঠিক করে আসি। এগুলোকে যোগ করে জোর করে একটারে ডাবল বানালে আর পরেরটা ডাবল হয়ে যাবে নাকি? উপরে সর্টিংও তাহলে একটু দাঁড়ান, এই যে এখানেও যে কোনো একটারে ডাবলে টাইপ কাজ করে আসি। কারণ এখন আমাদের ভাগফলটা ইন্টিজার আসতেছে, রিয়েল লাইফে ইন্টিজার আসবে না, নাও আসতে পারে অন্য ডাটা সেটে, নাও আসতে পারে। নাও আসতে পারে। আচ্ছা, এইটা ডাবল করলাম, আর কোন জায়গায় ঝামেলা আছে? পোর্শন নিব কত? সি, সি থেকে আমরা কি করলাম, ওয়েটটা বিয়োগ দিলাম। সি এর মান কত? 35 তো পাঠাইছি। তিনশো আসতেছে, কিছু একটা বাদ গেছে তো। ওয়েট পুরোটা নিছেন, পার কেজি ভ্যালুর সাথে গুণ করছেন, এখন তো পার কেজি ডাবলই নিলাম। আর ওয়েট অল্প নিছেন। ও আচ্ছা, আমি আগে ক্যাপাসিটি জিরো করে ফেলছি। আগে জিরো হবে না, কনসিডার করার পরে জিরো হবে? ওখানে জিরো করলে ফেলে কি এখানেও কি, এখানেও জিরো হয়ে যাচ্ছে না? আগে বস্তায় ঢুকাবো, তারপরে ক্যাপাসিটি জিরো করব। কথা বুঝছেন? ক্যাপাসিটির কাজটা পরে করব আমরা, বুঝতে পারছি? উপরেগুলোতে প্রবলেম নাই, উপরটাতে প্রবলেম নাই, এটা উপরে নিচে আগে লিখলে চলে। নিচেটা বলে আমি আগে যেহেতু জিরো করে ফেলছিলাম, এখানে ক্যালকুলেশনে আর ওই পোর্শনটা জিরো হিসাবে হয়ে যাচ্ছিল, এই জন্য এররটা আসছিল। ওকে, এই যে দেখেন 330 আসছে। ওকে, জি স্যার। এই তো এটা গ্রিডি। তাহলে গ্রিডিতে মেজরিটি কেসে একটা কাজ করতে হয়, সেটা কি সর্ট করতে হয়। কিভাবে সর্ট করলে আগে হবে সেটা বুঝে নিতে হবে। তাহলে এটা ক্লিয়ার হলে আমরা লাস্ট আরেকটা প্রবলেম প্র্যাকটিস করাবো আর কি। এটা বুঝে নেওয়ার কেউ আছে, মানে খুব সহজ, গ্রিডি প্রবলেম খুব ইজিলি সলভ করা যায়, তেমন কষ্ট নাই গ্রিডিতে। বুঝতে পারছি সবাই? ফ্র্যাকশনাল ন্যাপস্যাক তো মেজরিটি ইন্টারভিউ বোর্ডে বা কোডিং টেস্টগুলোতে 01 ন্যাপস্যাক আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক ঘুরে ফিরে মানে কমন একটা পড়ে, বিশেষ করে গভর্নমেন্ট জবগুলাতে। মানে 01 আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক থেকে কোড লিখতেই দেয়, মানে মুখস্থ, মানে আসলে যারা কোশ্চেন করে তাদের তো টাইম নেই ভাবার। এগুলা নাম করা প্রবলেম। আগেই চুরি করা শিখায় স্যার। হ্যাঁ স্যার গভর্নমেন্ট জব না, আগেই চুরি করা শিখায়। আগে চুরি করা করবা। আচ্ছা, ভালো কথা মানে কে বলছো। কত পারদর্শী স্যার চুরিতে। হ্যাঁ, তুমি আসলে দেখি তো ন্যাপস্যাক প্রবলেম ভালো করে যদি সলভ করতে পারো, তাহলে তুমি যখন ওইটা করবা তখন ওইটার সময় তুমি হিসাব নিকাশ করে করতে পারবা নাকি? ভবিষ্যৎ উজ্জ্বল। ভবিষ্যৎ উজ্জ্বল। আচ্ছা যাক, সবাই তো আর না, অল্প কিছু লোকের জন্য গভর্নমেন্ট সেক্টর, অল্প কিছু না, এখন মেজরিটি লোকের জন্য অল্প কিছু সৎ মানুষ এখন বিপদে পড়ে যাচ্ছে। গড়ে তো আমরা সবাইকে খারাপ বলতেছি, দুই একজন হলো তো ভালো থাকে। বিশেষ করে কম্পিউটার সায়েন্স ফিল্ডে যারা থাকবেন, আপনারা যারা জব করবেন গভর্নমেন্টে, কম্পিউটার সায়েন্সে কিন্তু এগুলা করার স্কোপ খুব কম। কম্পিউটার সায়েন্সে
কম্পিউটার সায়েন্সে কম বলতে আপনাকে দিয়ে আরেকজন করাবে, কিন্তু আপনার গেইন নাই। মানে আপনারা আইনা বলবে টেন্ডারে রিপোর্ট করো একটা, এই 5 টাকার জিনিসকে তুমি 50 টাকা লেখো, রিপোর্ট তো আপনার হাতে বানাবে নাকি? সবই আপনি করে দিবেন, সিস্টেমে একটা ভ্যালু এন্ট্রি করবেন, পারচেজের ডাটা এন্ট্রি করাবে আপনার হাতে, তো সব আপনার হাতের উপর দিয়ে যাবে, কিন্তু আপনি ভাগ পাবেন না। কম্পিউটার সায়েন্সের লোকরা এইগুলা হচ্ছে যারা সিভিল আর মেকানিক্যাল তাদের জন্য আর কি। সিভিল মেকানিক্যাল তারা তারা বড় বড় প্রজেক্টে কাজ করে, তো ওরকম। বুঝতে পারছেন? এই আর কি। রিসেন্টলি কে জানো, আমরা কোন এক ফ্রেন্ড কোন এক জেলার দায়িত্বে আছে, ফ্রেন্ড বলতে দূর সম্পর্কের আর কি, মানে অত ক্লোজ না, দূরের। তো ওকে 95% জমি দিবে বলছে, কোন এক অজানা জায়গা থেকে ওর কাছে ইনফো চলে আসছে, মানে লোক পাঠাইছে কিছু একটা করে দিতে বলছে ওরে, বিনিময়ে ওকে 95%, জাস্ট জবে ঢুকছে, ও মানে 2 মাস হয় না জবে ঢুকছে, ওকে 95% জমি লিখে দিবে বলছে। কি বুঝলেন? ভবিষ্যৎ উজ্জ্বল নাকি? জি স্যার, 2 মাসে 95%, 2 বছর পরে তো স্যার বাংলাদেশি কিনা নিবে। কিনে নিবে ওরকম আর কি। তো ও আবার ওরকম না, এখন পর্যন্ত সতই আছে, কিন্তু কতক্ষণ থাকতে পারে? গভর্নমেন্ট জব এটাই তো, সবাই তো ঢুকে সব সততা নিয়ে, কিন্তু এরপরে একবার লোভে যখন পড়ে যায়, দেখে চোখের সামনে দিয়ে খালি টাকা টাকা উঠতেছে, তখন তার পারে না, বুঝেন না? একসময় মানুষ ইয়া করে ফেলে, অনেকে জব ছেড়ে দেয় আর কারণ সৎ থাকতে চাইলেও নাকি স্যার আশেপাশে মানুষ থাকতে দেয় না। না, আপনাকে ট্রান্সফার করে দিবে। আপনার জন্য তারা যদি ইয়া না করতে পারে, আপনাকে আপনার বিরুদ্ধে রিপোর্ট করে, অফিসে সবাই মিলে রিপোর্ট করবে, বলবে উনার সাথে আমাদের বনা হয় না, উনি এই আচরণ করে ওই আচরণ করে। রিসেন্টলি আমাদের বুয়েটের এক ভাই এরকম ইয়া করে নাই, ঘুষ নেয় নাই দেখে উনাকে মেয়ে গঠিত মামলায় ফাঁসাইয়া দিছে উনাকে। উনি জানে না, উনি হট হট করে উনাকে ইয়া থেকে অফিস থেকে ধরে নিয়ে গেছে পুলিশ এসে, কি হয়েছে উনি কিছু জানে না। পরে দেখে যে উনার বিরুদ্ধে মানে নাটকীয় একটা মামলা করা হয়েছে। পরে আমাদের বুয়েটের প্ল্যাটফর্মে যারা বড় ভাই, যারা একটু সচিব পর্যায়ে আছে, তাদেরকে বলা হয়েছে ঘটনাটা, যে এরকম এরকম ঘুষ ইয়া হয়েছিল, উনি নেয় নাই, এখন ফাঁসায় দিছে। উনার যে নিচের যে পদের লোক ছিল উনি ফাঁসায় দিছে, উনার ইমিডিয়েট জুনিয়র পোস্টে যে ছিল। আপনার তো ইঞ্জিনিয়ার, আপনাদের জুনিয়র কারা হবে জানেন? আপনাদের জুনিয়র থাকবে যারা ডিপ্লোমা করে বের হয়, হ্যাঁ, তারা হচ্ছে আপনার আন্ডারে কাজ করে, তারা ফিল্ডে যায়, আপনারা অফিসে থাকেন। ডিপ্লোমা যারা, তারা ফিল্ডে যেয়ে মনিটর করে, আর আপনারা হচ্ছে ফিল্ডে, আপনারা অফিস থেকে মনিটর করবেন, কাগজের কাজ আপনাদের, আপনারা কমান্ড দিবেন আর কি। স্যার অনেকে তো স্যার ডিপ্লোমা করে আবার ইঞ্জিনিয়ারিং কোর্স করেন না স্যার 4 বছর? তারা আপনাদের লেয়ারে জব করতে হবে, তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করবে। আর যারা ডিপ্লোমা করে তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা বিএসসি করে তারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট মানে আপনার অধীনস্থ তারা, কথা বুঝছেন? স্যার মাত্র এইচএসসি না করার কারণেই স্যার দিয়া কমে গেল স্যার। কেন? ডিপ্লোমার কারিকুলাম তো অন্য, ডিপ্লোমারা তো ইঞ্জিনিয়ার না, তা তো নামের আগে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না তো। যদি আমাদের দেশে ডিপ্লোমা মানে ইঞ্জিনিয়ার, গ্রামে গঞ্জের মানুষজন ডিপ্লোমা মানে বড় ইঞ্জিনিয়ার মনে করে, তাই না? জি স্যার, এটাই। আসলে তো ওরা ইঞ্জিনিয়ার না, ওরা হচ্ছে কন্ট্রাক্টর লেভেলের লোক, মানে সিভিল সেন্সে আর কি। ওরা হচ্ছে কন্ট্রাক্টর, ওরা বিএসসি করলে পরে ওরা ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু ওরাই এখন আমাদের দেশের মূর্খ মানুষ বা জ্ঞান নাই দেখে ওরাই বড় ইঞ্জিনিয়ার। আর আর যারা রিয়েল ইঞ্জিনিয়ার বা আপনাদেরকে চিনবে না, এই জন্যই কি হয় যে দেখেন না, সব বিদেশ চলে যায়। বাংলাদেশে তো ডিপ্লোমারাই সব করে ফেলে, ইঞ্জিনিয়ারের তো কোনো প্রয়োজন হয় না এই দেশে। স্যার যে মিমস আছে না স্যার, যে ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ও হচ্ছে গ্রামের গর্ব। গ্রামের গর্ব, হ্যাঁ, ওইটাই বলতেছে। আমাদের দেশে ডিপ্লোমা দিয়ে কাজ হয়ে যায়, আমাদের দেশে যে সকল উন্নয়নমূলক কাজ করা যায় হয়ে যায়, এই জন্য ইঞ্জিনিয়ারের ইয়া নাই, এবং ইঞ্জিনিয়ার জব সেক্টরটাও নাই। আপনি দেখবেন যে স্টার্টিং আপনাকে 15,000 20,000 টাকা বেতন ছাড়বে আপনারে। আপনি চিন্তা করবেন এত লাখ টাকা দিয়ে পরে ইঞ্জিনিয়ার হয়ে 15,000 টাকা বেতনে চাকরি করি, আর আমার বাড়ির দারোয়ানরা আমি 15,000 টাকা, বা আমার গাড়ির ড্রাইভাররা আমি 20,000 টাকা বেতন দিই, দেন না? আপনি ফার্স্ট টাইম যখন জবে যাবেন আপনারা দেখবেন 20,000 টাকা স্যালারি ছাড়বে। আমার এক আত্মীয় স্যার, এই যে মালয়েশিয়ার স্যার ইউটিএম থেকে পড়ে আসছে, ওকে স্যার 18,000 টাকা বেতনে চাকরি করতেছে, এখন স্যার ও কানাডা চলে যাবে স্যার। এই জন্য তো দেশে থাকে না, এই জন্য ইঞ্জিনিয়াররা দেশে থাকে না। তাও আমাদের কম্পিউটার সায়েন্সের স্কেল ভালো কোম্পানিগুলোতে, এই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওদের আরো বিপদ, ওদের গভর্নমেন্ট জব ছাড়া অন্য জবে ঢুকলে 15-20,000 টাকা বেতন সাথে। এই জন্য এগুলো হচ্ছে সাথে কেন, তারা ডিপ্লোমা দিয়ে কাজ করায় ফেলতে পারে, তাদের তো ইঞ্জিনিয়ার দরকার নাই, বুঝেন নাই? থাকলে থাকো, না থাকলে ভাগো। আমাদের দেশে এই জন্য এই যে পেপার প্রতি খালি লেখে মেধা পাচার হবে না কেন? দেশে তো জব সেক্টর নাই,
আপনাকে যদি আপনার জায়গা মতো না বসার জায়গা না থাকে, আপনি বসার জায়গা পাচ্ছেন না, কয় বছর দাঁড়ায় থাকবেন? তখন কি একসময় বিরক্ত হয়ে যায় না মানুষ? এত ধৈর্যের সীমা থাকে তো মানুষের, তখনই ভেগে যায়। আর কিছু তখন কি করে, তখন কিসের ইঞ্জিনিয়ারিং, বিসিএস পড়ি, ক্যাডার হই, শেষ, আমার আর দরকার নেই ইঞ্জিনিয়ারিং এ। তখন মানুষজন এরকম বিরক্ত হয়ে যায়, কথা বুঝছেন? দুইটা ইম্প্যাক্ট পড়ে, একটা হচ্ছে দেশ থেকে ভাগো, আর একটা হচ্ছে দেশের যেহেতু থাকতেই হবে, ওই সমাজ বিজ্ঞান ইতিহাস পড়ি, আমার ইঞ্জিনিয়ারিং নলেজের দরকার নেই। তো সব ইঞ্জিনিয়ারিং নলেজ ভুলে যায়, বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে যাবে। বিসিএস দিয়ে বাংলা সমাজ সাহিত্য পড়ে তার আর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল নলেজের দরকার নেই। এত বছর ধরে এত পরিশ্রম করে এত ম্যাথ আর এত কিছু শিখে ব্রেন ইউজ করে কোথায়? কিছুই না, জাস্ট কিছু সভা সমাবেশ করে। মানে বিসিএস ক্যাডার হলে তো খালি মেইন ম্যানেজমেন্টের কাজই বেশি উনাদের, এই আর কি। সব ইঞ্জিনিয়ারিং স্যার এখন বেশিরভাগ ইঞ্জিনিয়ার স্যার বিসিএস দিতেছে, মানে স্যার সবার হাত কি শেষ। হলো প্রতি 20 গতবার কি প্রথম 10 জনে অ্যাডমিনে 10 জনে কি 4 জন মনে হয় বুয়েটে ছিল, মেডিকেলে ছিল 3 জন মনে হয়, এরকম স্ট্যাটিস্টিক্স দেখছিলেন না? জি স্যার, বুয়েটের এবার অনেকেই স্যার দেখা যায় স্যার, সব বেশিরভাগই স্যার বুয়েট। আমার ফ্রেন্ড আমার করার পরও বিসিএস দিতে চাই কেন স্যার, বুঝি না ইঞ্জিনিয়ারিং করে। তো কই ভালো বেতনের, কই কারে দেখতেছেন ভালো বেতনের জব করতেছে? আমিও তো ভাবতেছি বিসিএস দিয়ে দিব, আমিও তো ভাবতেছি দিয়ে দিব। মোটামুটি বাংলাদেশের পার্সপেক্টিভ হিসেবে তো ভালোই ধরা চলে স্যার, ওই দিক বিবেচনা করে বলছি। না, আমাদের প্রাইভেট সেক্টর অত ভালো অবস্থানে নাই। এখানে 1 বছর জব করা যায়, 2 বছর করা যায়। এখানে আপনি লং টার্মের জন্য, মানে আমি মৃত্যু পর্যন্ত, আমার বাচ্চা কাচ্চা নাতিপুতি হওয়া পর্যন্ত আমি এই জবে যে থাকবো, তার সিকিউরিটি, জব সিকিউরিটি নাই। জব সিকিউরিটি এক জিনিস, বেতন আরেক জিনিস, কথা বুঝতেছেন? আপনি একটা জবে ঢুকছেন, এই যে ইভ্যালির মতো, ইভ্যালি যারা ইঞ্জিনিয়ার, ইভ্যালি তো আমাদের বুয়েটের অনেক ভাই আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন হ্যাঁ ইভ্যালিতে অনেকেই আছে। এখন এই যে ইভ্যালি হুট করে মনে করেন অনেক মোটা অঙ্কের বেতনে জব করছে ইভ্যালিতে, এখন হুট করে যে কোম্পানি পড়ে গেল, তাহলে জব সিকিউরিটি কি? এই লোকটার আবার নেক্সট জবে ঢুকতে কি আরো 5-6 মাস লেট হবে, তো আরো একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো না ক্যারিয়ারে, তাই না? তো এইটাকে বলে জব সিকিউরিটি। টাকা সব না, সিকিউরিটি সব। তো সিকিউরিটি হিসাবে কোনটা বেস্ট? গভর্নমেন্ট জবে যদি আপনি ঘুষ নিয়েও ধরা খান, আপনাকে 1 মাসের জন্য আপনাকে স্থগিত করবে চাকরি থেকে, আর কিছু করবে? চাকরিচ্যুত তো হয় না গভর্নমেন্ট জবে কোনোদিন, কি বুঝলেন? সবাই ঢোকার জন্য স্যার অস্থির। এই জন্য বাংলাদেশে প্রাইভেট সেক্টরে ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আরো যে কত ঝামেলা, জব করতে যান না তখন বুঝবেন। তো যেটা বললাম আর কি, আপনি বিসিএস দিবেন স্যার? ইচ্ছা নাই, দেখি এমন হতে পারে যে, যদি বলা যায় না মত ঘুরতে কতক্ষণ, আমি যখন বিরক্ত হয়ে যাবো সম্ভব নাকি স্যার? বিসিএস এর জন্য স্যার প্রিপারেশন লাগে হিউজ লেভেলের। আরে বুয়েটের সবাই এক চান্সে পাওয়া যায়, অন্যান্যরা 2-3 বছর লাগে। আমার সব ফ্রেন্ড এক চান্সে হয়েছে। বুয়েটে যারা ওরা 4-3 মাসের প্রিপারেশন দিয়ে ওরা বিসিএস হয়ে ফেলতে পারে, ওগো টাইম লাগে না। কারণ কি স্যার যারা স্যার বুয়েটে পড়ে বেশিরভাগই তো স্যার মানে তাদের ব্রেনটা একটু স্যার না ব্রেন না, বুয়েটে যারা আসে বেশিরভাগই হচ্ছে স্কুল লেভেলে টপ 10 এর মাঝে থাকে, এটা তো মানেন। স্কুল লেভেলে, আমি বলতেছি না কলেজে ভালো। কারণ বিসিএস এর পড়া বেশিরভাগ কোশ্চেন আসে কোন জায়গা থেকে? স্কুলের সমাজ, স্কুলের ব্যাকরণ, তাই না? বুয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু স্যার বিভিন্ন কোচিং সেন্টারের সাথে জড়িত থাকে, হ্যাঁ এগুলো পড়াইতেছে স্টুডেন্টদের, মুখস্থ হয়ে যায় পুরো, ওদের এক্সারসাইজ থাকে। এক্স্যাক্টলি। রিসেন্টলি তো এক জব পরীক্ষা দেখলাম, এইচএসসি এর একটা অঙ্ক করতে দিল, তো আমি তো ভুলে গেছি, ওই যে কমপ্লেক্স নাম্বারের অঙ্ক করতে দিচ্ছে, ইমাজিনারি পার্টে ভুলে গেছি। আরে কি ভুলছি তো কি হয়েছে, ওই যে মাথায় কলম দিয়ে 2টা ঘষা দিলেই ব্রেনে চলে আসে, কি সুন্দর মিলাই ফেলছি। পরে দেখলাম যে কোশ্চেনে ভুল, পরে বললাম কোশ্চেনে ভুল স্যার, পরে ওনারা বলে আচ্ছা দেখতেছি, পরে হ্যাঁ বলতেছে হ্যাঁ এটা কোশ্চেনে ভুল, এটা ওইটা হবে। যাক ভালো একটা ভাব নিলাম ক্লাসরুমে যে ভুল ধরছি, কি বলেন? এরকম আর কি ইন্টারের অঙ্ক দেয় মাঝে মধ্যে এই গভর্নমেন্ট জবের পরীক্ষাগুলোতে। আরে ভালো মজা আছে বুঝছেন, বিভিন্ন জব পরীক্ষা দিবেন, মজা আছে, এক্সপেরিয়েন্স। আচ্ছা, তো যেটা বলতেছি আর কি, মানে আমাদের দেশে এখনো তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটি নাই। দেখা যাবে আপনি ইঞ্জিনিয়ার, আর একজন হচ্ছে একটা সাধারণ পোস্টে বা জব করেও দেখবেন আপনার থেকে খুব ভালো স্যালারি স্কেল, খুব ভালো ফ্যাসিলিটি পাচ্ছে, তার জীবন অনেক সুন্দর দিক দিয়ে চলে যাচ্ছে। আর আপনি এত কষ্ট করে এত অঙ্ক আর এত লজিক শিখে টিকে এরকম 8-10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে
আপনি দেখতেছেন যে কিছুই করতে পারতেছেন না, তখন আর আপনার টেকনিক্যাল লাইনে থাকতে মনে চাবে না, তখন আপনি নন টেকনিক্যালে চলে যাবেন বা বাধ্য হবেন, বাধ্য করা হবে আপনাকে, পরিবেশ আপনাকে বাধ্য করবে, নাহলে দেশ ছেড়ে ভাগবেন। দুইটার একটা হবে, হয় ভাগবেন নাহলে দেশে থাকলে কি করবেন, বিরক্ত হয়ে গভর্নমেন্টে ঢুকবেন। চুরি করবো স্যার। হ্যাঁ, গভর্নমেন্টে ঢুকে চুরি সবাই তো আর করে না। আরে স্যার সিএসসি তে লাগবে না চুরি করার ইয়া নাই, সিএসসি তে একটু স্কোপ কম, সিএসসি তে আপনার হাতে করাবে, তা আপনার স্কোপ কম, আপনার হাতে বিল আসবে না, টাকা আপনার হাত দিয়ে যাবে না, টাকা যায় সিভিল মেকানিক্যাল যারা, তাদের হাতে গভর্নমেন্ট প্রজেক্টগুলোর দায়িত্ব দেওয়া হয়, তাদের হাতে টাকা আসে, তারা দেখা যায় 5 টাকার জিনিস 10 টাকা ইয়া করে। আপনার সিএসসির একটু স্কোপ কম, বুঝছেন? তো আপনারা অত উচ্চ আশা দেখেন না, ঠিক আছে? স্যার ইউটিউবার হয়ে যেতে হবে, হয়ে যেতে হবে স্যার, টাকার টাকা। টাকার টাকা ধর, ইউটিউবারদেরও টাকা নেই। ভালো ভালো ইউটিউবাররা কি ইনকাম সোর্সের একটা হিসাব দেয় যে তার বছরে কয় টাকা, অল্প কয় টাকা ইনকাম হয় দেখেন। আচ্ছা এটা বাদ, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। 1 ঘন্টা খেয়ে আর 1 ঘন্টা আরেকটা পড়াবো। ওকে, এই যে আপনাদের ফ্যাকাল্টি এইভাবে রিল্যাক্সে কোর্স দেয় না সব কোর্স, একমাত্র আমার কোর্সে আমি মনে হয় সবচেয়ে বেশি পড়াই। জি স্যার, আপনি স্যার এই যে এখন স্যার একটি কথা, প্রথম দিকে তো স্যার নিঃশ্বাসও নিতেন না স্যার, পড়াইতেন আর পড়াইতেন স্যার, রিকার্সিভ পরামর্শ। ঠিক মতো পড়াইলে ওইভাবে পড়াইতে হয়। আপনার কি মনে হয় আমি পারি না? আমি সবই পারি, করি না কারণ আমার ইচ্ছা নেই, আমি চাকরি বেতন হালাল করে খাইতে মন চায় আমার, এই জন্য। আপনি বস মানুষ স্যার, আপনি সবই পারেন। ওকে, তারপর আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট যে প্রবলেমটা, এই তো এই আপনাদেরকে গ্রিডের জন্য, এই ন্যাপস্যাকের জন্য যে স্লাইডটা আছে আপনাদের তো থিওরিতে দিয়ে দিছে, তাহলে আমার স্লাইড দিব আবার দিব সেম স্লাইড। এটা আপনার ম্যাডাম থেকে নিছে, আসলে আপনার ম্যাডাম থেকে নিছে। তুমি আপনি কি স্লাইড করেন দেন তো আমারে দেখি তো। হ্যাঁ স্যার এই স্লাইডই তো দিছে। হ্যাঁ এই স্লাইডই করে আমি আর আবার দিচ্ছি না, আপনি কোড দেখা দিলাম। এরপর 2 নাম্বার যে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। এটা আমাকে একবার কোডিং ইন্টারভিউতে আমাকে দেওয়া হয়েছিল, একটা কোডিং টেস্ট আমাকে এটাই সলভ করতে দিছিল। তো আর কি এগুলো তো কমন পড়ে যায়। স্যার কোডিং টেস্টে কি স্যার হাতে কলমে লিখতে দেয়? না, মনিটরে কোড করবেন, লাইভে কোড আরেক করবেন। মনিটরেই এখন অনলাইন যেরকম হচ্ছে আর কি, আপনার মনিটরে স্ক্রিন শেয়ার দিয়ে কোড লিখতে হবে, আরেক পাশ থেকে আপনার মনিটর অবজার্ভ করবে, মাঝখানে কোশ্চেন করবে, তুমি এই লাইনটা লিখছো কেন, বা তুমি এটাকে কি আরেকটু এফিশিয়েন্ট করতে পারো না, মানে গল্প করে করে কোড লিখতে হবে। উনি মাঝখানে কিছু সাজেস্ট করবে, ওইভাবে টিউন করবেন। ভ্যারিয়েবল ডিক্লেয়ার, উনি বলবে এটা এটা ইন্টিজার কেন, এটা ডাবল হবে, তো উনি কিছু ইনপুট দিবে। মানে উনি কোডিং টেস্টটা হচ্ছে আপনি একজন মানুষের সাথে কথা বলে বলে তার ইনস্ট্রাকশন বুঝে বুঝে, তার সাজেশন বুঝে বুঝে আপনি ওইভাবে কোড লিখতে পারেন কিনা। কারণ সফটওয়্যার কোম্পানিতে তো ওইভাবে কাজ করতে হবে গ্রুপে, তাই না? সো গ্রুপ ওয়ার্কের সাথে আপনি স্যুট করবেন কিনা ওগুলাও টেস্ট করা হয়। কোডিং মানে যে পারাটা ওইটা না, প্লাস হচ্ছে আপনি কত ফ্রেশ কোড লেখেন। কোড পারলে অনেকে বলে আমি কোড সব পারছি কিন্তু আমার কোডিং টেস্টের পরে বাদ দিয়ে দিছে, তার কোড ফ্রেশ ছিল না, তার কোডে কমেন্ট ছিল না। আমি যে এই যে কোডটা লিখলাম, যে ইফ এর সেকশন আমি লিখে ভিতরে লিখছি টেক দে, আমারটা দেওয়া হয়নি। এই সপ্তাহটা ভালো ভালো বিদায় করতে পারলে এলো। গরম না? হ্যালো, জি স্যার শুনতেছি এখন। কানেকশন কখন আসলো আপনার এখানে? আমি সেটাই তো টের পেলাম না, কারণ চলে গেছে হঠাৎ আমার। চলে গেল, হঠাৎ আসলো। একটুক্ষণ চলে গেছিল, তারপর আবার তো ব্যাক আসছে সাথে সাথে। আমি মাঝখানে কথা বলতেছিলাম, আমার কথা শুনছেন কিছু? হ্যাঁ স্যার শোনা যাইতেছিল জি কিছু। স্যার। আচ্ছা আচ্ছা, বাসায় কথা বলতেছিলাম, কারণ খুব প্রবলেম করতেছে তো ওই জন্য। আচ্ছা বুঝছি। আমার স্ক্রিন কি শেয়ার? হ্যাঁ শেয়ার করা। আচ্ছা, মানে আমি অন্য লাইন দিছি, এটা আমার ছোট ভাইয়ের লাইনে ঢুকে কানেক্ট হয়ে গেছে। ওকে, যাই হোক, হয়েছে তো। আচ্ছা, তাহলে এবার কি করব আমরা? অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে যাব। তাহলে আমরা অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে কি করব, যে আমাদেরকে কিছু টাস্ক দেওয়া থাকবে।
টাস্কগুলোর স্টার্ট টাইম বলা থাকবে আর টাস্কগুলোর ফিনিশ টাইম বলা থাকবে। এটাও ক্লাসে প্র্যাকটিস করানোর কথা, এটা খুব নাম করা একটা প্রবলেম, এই জন্য এগুলো বাদ দেওয়ার কথা না পড়ানোর সময়। এই দুইটা বাইরে আর কিছু দেখেছি আপনাদের থিওরিতে? গ্রিডি থেকে তো স্যার এই দুইটা স্লাইডই ছিল মনে হয় স্যার। স্লাইড দুইটা, মানে এর বাইরে আপনি আর এক্সট্রা কিছু না দেখাই নাই? স্যার এর বাইরে দেখায় নাই, এগুলাই। থাক, আমিও তাহলে দুইটা দেখাই। ওকে, তাহলে যেটা বলতেছিলাম আর কি, মানে গ্রেডিটা হচ্ছে এক একটা এক একভাবে সলভ করতে হয়। তো মানে আমি এক একটা প্রবলেম আমি যখন আপনাকে দেখাবো আমি এক একভাবে সলভ করবো, আমি আপনাকে প্যাটার্ন বুঝতে পারবো না, এই জন্য গ্রেডিটাকে যেমন ধরাটা একটু টাফ আর কি আপনাদের জন্য। হিন্টস দেওয়া থাকবে কোশ্চেনে। এখন অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে আমাদের দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে প্রতিটার স্টার্ট টাইম বলা থাকবে আর প্রতিটার ফিনিশ টাইম বলা থাকবে। তাহলে আমাদের যেমন হচ্ছে আমাদের একটা এক্সাম্পল নিতেই হবে, দেখি এখানে কোনো এক্সাম্পল আছে কিনা। এই যে এটা, আমাকে কিছু স্টার্ট আর ফিনিশ টাইম বলে দেওয়া থাকবে। তাহলে মনে করেন 1-3-0 থেকে স্টার্ট হবে, 5-3-5-6-8-8-2-12 স্টার্ট টাইম, আর কিছু ফিনিশ টাইম বলা থাকবে 4-5-6-7-8-9-10-11-12-13-14। আপনি যদি এই স্টার্ট টাইম আর ফিনিশ টাইম গুলাকে যদি একটা প্লট করেন তাহলে দেখা যাবে এখানে কিছু একটা ওভারল্যাপ পাওয়া যাবে। এটা মনে করেন 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে এই 1 থেকে 3 এর মাঝে একটা কাজ হচ্ছে, সরি 1 থেকে 4 এর মাঝে, এই যে 1 থেকে 4 এর মাঝে একটা কাজ হচ্ছে, আবার 3 থেকে 5 এর মাঝে একটা কাজ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, এর মাঝে আরেকটা কাজ হচ্ছে। 0 থেকে 6, তাহলে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 6, এর মাঝে আরেকটা কাজ হচ্ছে। তাহলে দেখেন একটা কাজের মাঝে যখন আরেকটা কাজ ঢুকে যাচ্ছে, এই জায়গাগুলো কি ওভারল্যাপ হচ্ছে না? জি স্যার। ওভারল্যাপ হচ্ছে। তাহলে আপনার কাছে ওভারল্যাপ ছাড়া আপনি কাজ করলে তো একটা টাইম মাল্টিপল কাজ করতে পারবেন, আপনি ওভারল্যাপ ছাড়া কাজ করবেন। একটা কাজ করা মানে আপনি এক ক্রেডিট স্কোর পাবেন বা একটা কয়েন পাবেন। আপনার পয়েন্ট 1 বাড়বে। তাহলে আপনার টার্গেট কি করা, কাজ কমায় করা না সব থেকে বাড়িয়ে করা? কমিয়ে করা স্যার, তাড়াতাড়ি শেষ। বেশি সংখ্যক কাজ করবেন না কম সংখ্যক কাজ করবেন? বেশি সংখ্যক স্যার। আপনার টার্গেট হচ্ছে বেশি সংখ্যক কাজ করা। তাহলে আমরা কিভাবে বেশি সংখ্যক কাজ করতে পারি? তাহলে এখানে গ্রিডি স্ট্র্যাটেজিটা, আমার লোভনীয় স্ট্র্যাটেজিটা কি হবে? এখানে আমার লোভনীয় স্ট্র্যাটেজিটা হচ্ছে যেই কাজটা সবার আগে শুরু হয়েছে ওইটাকে যদি করি, ওইটার শেষটা কি সবার শেষে যাওয়া তো হইতে পারে না, তার মাঝে সব কাজ। তাহলে ওইটাকে চুজ করা কি লোভনীয় হবে না ওটা ব্যাড ডিসিশন হবে? ব্যাড ডিসিশন। আমার বেস্ট ডিসিশন হচ্ছে গ্রিডির জন্য যেটা সবার আগে শেষ হয়েছে ওইটাকে আগে নেওয়া, মানে স্যার আর্লিয়েস্ট এন্ড যেটা, আর্লি ফিনিশ টাইম যেটা। কারণ যেটা সবার আগে শেষ হয়েছে, আগে শেষটাকে যদি আগে নেই এরপরে কি টাইম কম থাকে না, এরপরে সবচেয়ে ম্যাক্সিমাম টাইম ফ্রি টাইম পাওয়া যায়। এরপরে আমরা ম্যাক্সিমাম ফ্রি টাইম পাই। তাহলে এরপরে ম্যাক্সিমাম ফ্রি টাইমে কি আমি বেশি কাজ করতে পারবো না কম করতে পারবো? বেশি করতে পারবো। এটা তো কমন সেন্স। আমি যদি একটা কাজ আগে শেষ করে ফেলি, মনে করেন আপনাকে আমি অনেকগুলো কাজ দিচ্ছি, এখন আপনি কি করবেন? দ্রুত কাজ শেষ করার ট্রাই করবেন, কারণ দ্রুত কাজ শেষ করলে আমি কি করতে পারবো? পরের কাজটা ধরে ফেলতে পারবো, আর ধরতে পারলে আমি কি আমার বিকাল 5টার মাঝে আমি বেশি কাজ করতে পারবো। কথা বুঝতেছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের গ্রিডি স্ট্র্যাটেজিটা কি হবে? কোনটাকে আগে নিয়ে শুরু করব কাজ? যেটা আগে শুরু হয়েছে নাকি যেটা আগে শেষ হয় সেটাকে আগে করব? আগে যেটা শেষ হয়েছে। আগে শেষ হয়েছে। এখন তাহলে আমাদের এই কাজগুলোকে যেভাবে আছে ওইভাবে না, আমাদের সর্ট করতে হবে। সর্ট কার উপর? স্টার্ট টাইমের উপর না ফিনিশ টাইমের উপর? ফিনিশ টাইমের উপর। আমাদের সর্ট হবে ফিনিশ টাইমের উপর, তাই তো? তাহলে হচ্ছে যে আমরা তাহলে কোডে চলে যাই। সিম্পল কোড, খুবই সিম্পল কোড। আবার আগের মতো আমি যখন এটার উপর বেস করে সর্ট করব, তাহলে এটার উলট পালট করলে হবে না, ওর সাথে স্টার্ট টাইমটাকে নাড়াইতে হবে। নালে কি ডাটা থাকবে না ডাটা নষ্ট হয়ে যাবে? দুইটাই লাগবে স্যার। দুইটাই চেঞ্জ করতে হবে, তাই না? যদি ফিনিশ টাইমটাকে যদি সর্ট করি, মনে করেন এটা হচ্ছে 2,
শেষ হয় 2 এ, শুরু হয় মনে করেন 1 এ, চেঞ্জ করলাম। তাহলে এটারে আমরা আগে করব, এই কাজটা আগে করব, কারণ এটা ফিনিশ টাইম আগে। মানে এই কাজটা যদি আমরা আগে করতে যাই, তাহলে কি এই 2টারে যখন আপনি সামনে আনবেন ফিনিশ টাইম শর্ট করে, তখন কি একটারও তো আনতে হবে, নাহলে কি তার স্টার্ট টাইমটা কি হারায় যাবে, বলট পালট হয়ে যাবে, তাই না? তাই তো। তো দুইটারে একসাথে করতে হবে। তাহলে আগের মতো কি ভেক্টর সর্ট না ভেক্টর অফ পেয়ার সর্ট? পেয়ার সর্ট। ভেক্টর অফ পেয়ারকে আমরা কি করব, সর্ট করব। তাহলে আগে তারা ইউজার আমাকে কি দিবে, একটা স্টার্টের একটা অ্যারে দিয়ে দিবে। স্টার্টের একটা অ্যারে দিয়ে দিবে কত, আমি তো একটু চেঞ্জও করলাম, পুরোটা যেন চেঞ্জ করলাম, 1 2 চেঞ্জ করছি। এটা কত কত ছিল, কন্ট্রোল জেড 3 ছিল 8 ছিল। ওকে, তাহলে আমরা এটাকে স্টার্ট গুলাকে ঢুকাই। 1 3 0 5 3 5 6 8 2 12। আর এই জন্য আমাকে কি দিয়ে দিবে, একটা ফিনিশ টাইমের একটা ফিনিশ টাইম গুলাকে বলে দিবে প্রতিটা কাজের। সিরিয়ালি ঘটনা কি এমন কেন ডাটা সেট? সিরিয়ালে ফিনিশ হচ্ছে, সিরিয়ালে না হলে আরো জিনিসটা আরো ইয়ে হয়তো হয়তো হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এই উপরের দিকে 10টা, 4 5 6 7 8। এগারোটা না, এখানে 11 আছে, এখানে 11টা আছে, হচ্ছে উপরে 8 বাদ দিছি। 1 3 0 5 3 5 6 8, তারপর আরেকটা 8 আছে, 2 12। এবার মিলছে, চেক করে নি। হ্যাঁ 8 2টা, ঠিক আছে। ওকে, তো এটা দেওয়া আছে, তাহলে আমি একটু সাইজটা বের করে নিই। ম্যাক্সিমাম আমি কতটা কাজ করতে পারবো সে আমাকে বলে দিবে। তাহলে সি আউট অ্যাক্টিভিটি সিলেকশন, তো পুরা নামই লিখি। আরে পাঠিয়ে দিলাম, এস এফ আর সাইজ পাঠিয়ে দিলাম। ওকে, এই বুঝতেছেন? হ্যালো, আচ্ছা। ওকে, তাহলে এবার আমরা করবোটা কি? প্রথম কাজ হচ্ছে আমরা যখন সর্ট করব এটার সাথে এটারও সর্ট করতে হবে। তাহলে দুইটা আলাদা এরাতে না রেখে আমি কি করব, কি বানায় ফেলবো, পেয়ার পেয়ার বানায় ফেলবো। ভেক্টর পেয়ার ভেক্টরের মধ্যে পেয়ার ঢুকায় ফেলবো। তাহলে ভেক্টর অফ পেয়ার, অ্যাটলিস্ট এই কোর্স করে কি 2 4 লাইন কোড লেখার অ্যাবিলিটি হয়েছে তো আপনাদের, নাকি স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, টার্গেট ছিল কোড শিখাইতে আসছি, এখন যদি কোড না শিখাইতে পারি তাহলে হইল না কিছু। 2 4 লাইন কোড শিখা যদি শিখতে পারেন ওইটাই আমার অ্যাচিভমেন্ট। একটা পেয়ার বানাবো, পেয়ারে দুইটা কি সিমিলার, এস এর যে ইন্ডেক্স ঢুকাবো সেই সাথে আমি ফিনিশ টাইমেরও সেম ইন্ডেক্স ঢুকাই দিব, পেয়ার হয়ে যাবে। তারপর পেয়ারটাকে অ্যারেতে ঢুকাই ফেলবো। মাই অ্যারে না দিয়ে মাই টাস্ক দেই, নামটা সুন্দর হবে দেখতে। আমার আমার কাজ পেয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা কি করবো, পেয়ারটাকে সর্ট করব। সর্টটা কোনটা, পেয়ারের কি প্রথমটার উপর স্টার্ট না ফিনিশ? সেকেন্ডের উপর স্যার। সেকেন্ডের উপর। ছোট থেকে বড় না বড় থেকে ছোট? ছোট থেকে বড়। ছোট থেকে বড়। তাহলে মাই টাস্ক ডট বিগিন, মাই টাস্ক ডট এন্ড। আচ্ছা, একটা সর্ট ফাংশন বলে দিব। এবার আবার সর্ট ফাংশনটা লিখি, রিটার্ন টাইপ হবে বুলিয়ান, তাই তো? বল সর্ট ফাংশনের প্যারামিটার হিসেবে যাকে সর্ট করবেন তার দুটো এলিমেন্টস ঢুকবে। তার দুটো এলিমেন্টস কি ঢুকবে, ইন্টিজার না পেয়ার? পেয়ার। পেয়ার ঢুকবে, তাই তো? একটাকে নাম দিলাম আইটেম 1,
এটাকে নাম দিলাম আইটেম 2, 2টা আইটেম ঢুকবে আর আমি রিটার্ন করব ছোট থেকে বড়, তার কোনটা ছোট হলে, আইটেম 1 ছোট হলে নাকি আইটেম 1 এর সেকেন্ডটা ছোট হলে? আইটেম 1 এর সেকেন্ড। আইটেম 1 এর সেকেন্ড যদি আইটেম 2 এর সেকেন্ড থেকে কি হয় ছোট হয়, তাহলে আমরা রিটার্ন করব যে ট্রু রিটার্ন করব, তা না হলে ফলস। ফলস মানে কি? ফলস মানে হচ্ছে আমি সর্ট ফাংশনকে বুঝিয়ে দিলাম যে তোমার সর্টটা উল্টা, তুমি এটাকে ঠিক করো নাকি, ওই অনুসারে তো সর্ট ফাংশন কাজ করবে। ওকে, এতটুকু সর্টিংটা। সর্টের পরে যদি আমি প্রিন্ট করি, এটা অলরেডি কি দেখেন ফিনিশ টাইম কি সর্ট হয়ে আছে না? অলরেডি সর্ট হয়ে আছে তো? জি স্যার। জি স্যার অলরেডি সর্ট আছে। সর্ট এটা ভালো না, দাঁড়ান এটা ওলট পালট করি। আমি এখন 12-14 কে সামনে নিয়ে আসি। ওলট পালট না থাকলে যে সর্ট হয়েছে বুঝবেনই তো না। মনে করেন 5 এর জন্য হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 এর জন্য হচ্ছে 9, এটার আগে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। মিলছে? আমাদের 5 কটা ছিল? 2টা ছিল, একটা বের করে ফেলছি। পাঁচের জন্য 9 ছিল এইটা, আমি অন্য 5 ঢুকাইছি। এই 5 রিমুভ হবে, এই 9 রিমুভ হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, একটু ওলট পালট করলাম। তাহলে এবার আমি এক কাজ করি, প্রিন্ট করে দেখাই যেটা শর্টটা যে হচ্ছে। তাহলে আমি ভেক্টর থেকে একটা একটা করে এলিমেন্টস বের করব, প্রতিটি হবে কি একটা পেয়ার, তাই তো? দেখেন সে ফিনিশ টাইমের উপর বেস করে সর্ট করবে। দেখেন এই যে 4 5 6, আমি ওলট পালট কিন্তু করছিলাম, হয়েছে ফিনিশ টাইমের উপর বেস করে সর্ট। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার এটা তো আর কাজ না, এটা চেক করছি। এবার আমি আসল জিনিস করব, আমি কয়টা কাজ করতে পারি এটা গুনে রাখতে হবে। এই লুপ দিয়ে কাজ সারা ফেলি, আমি গুনবো 0টা। তাহলে ফার্স্টে আমি যেটাকে আমি আপনি নিছেন প্রথমটার বেলায় তো কোনো কনফ্লিক্ট নেই, যেটা সবার আগে শেষ হচ্ছে ওইটাকে তো আগে নিয়ে ফেলবো, প্রথম এলিমেন্টসটাকে আগে নিয়ে ফেলবো আমরা। তাহলে প্রথমটা নিয়ে ফেলবো, তো কাউন্টার মান 1 রাখে আর ইন্ডেক্স আমি 2 নাম্বারটা থেকে শুরু করব কাজ। আর আমি কনসিডার করছি, লাস্ট কনসিডার যেটা করছি ওটা কি একটা পেয়ার আকারে, তো এক একটা টাস্ক এক একটা পেয়ার না আমাদের, তাই তো? আচ্ছা দাঁড়ান, আমি যে কাজগুলো করবেন সবগুলোর একটা জায়গায় রেখে দিই। আমি যে কাজগুলোকে করব ওগুলা কি এক একটা কাজ মানে কি এক একটা পেয়ার শুরু আর শেষ আছে, ওগুলাকে আমি এখানে নিয়ে ফেলবো। চুজ এন্ড টাস্ক বা সিলেক্টেড টাস্ক, আপনার শুরুতে এটার মধ্যে সিলেক্টেড এর মধ্যে কারে রাখবো? প্রথমটার বেলায় কোনো চেঞ্জ আছে না? প্রথমটা অলওয়েজ সিলেক্টেড হবে, প্রথমটা স্যার জুড়ে দেব। প্রথমটা অলওয়েজ সিলেক্টে আসবে। তাই প্রথমটা কোনটা? মাই টাস্কের কত নাম্বার ইন্ডেক্স? 0 নাম্বার ইন্ডেক্স। আর এরপর আমি লুপ ঘোরাবো কোথা থেকে? 1 থেকে। এত ক্লিয়ার? 2 নাম্বার টাস্ক থেকে। জি স্যার। এখন পরের টাস্কটা যেটারে আপনি অলরেডি নিছেন, হ্যাঁ অলরেডি যেটা লাস্ট যে কাজটা করতেছেন ওই কাজের ফিনিশের আগে যদি হয় এটার স্টার্ট টাইম এই টাস্কে, তাহলে এটা কনসিডার করা যাবে না যাবে না? যাবে না। বাকিরা বুঝতেছেন? বাকিরা? জি স্যার। প্রথম কাজটা যেটা নিয়ে ফেলছেন আপনি, প্রথম যে কাজটা নিচ্ছেন, পরের কাজটা যদি এর ভিতরে থাকে তাহলে এটা কনসিডার করা যাবে, এটা বাদ। এর পরেরটাও যদি ভিতরে থাকে তাও বাদ। এর পরেরটা যদি এরপর থেকে শুরু হয় তাহলে এটারে আমরা নিব। নিলে আমরা কি করব? নিলে আমরা এই সিলেক্টেড লিস্টের মধ্যে ঢুকাই ফেলবো। আর তখন সর্বশেষ কাজ কি তখন এটা থাকবে না এটা হবে? সর্বশেষ যেটা করতেছেন এটাই তো। তখন আবার দেখবো এটার ভিতরে অন্য কেউ থাকলে তাকে কনসিডার করব না। কনসেপ্টটা ক্লিয়ার? কিভাবে আমরা কাজটাকে চুজ করব? কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমটারে তো চোখ বুঝে সিলেক্ট করে ফেলছি, তাহলে যেটাকে চোখ বুঝে সিলেক্ট করে ফেলছেন এটা ফিনিশ টাইম কত ওইটাকে একটা ইন্টিজারে রাখি। ফিনিশ টাইমের মধ্যে থাকলে পরেরটা নেওয়া যাবে না, এটা ফিনিশ টাইমটাকে আলাদা একটা ভ্যারিয়েবল রাখি, না রাখলেও চলে। এটা কি? এটা হবে মাই টাস্ক
0তম ইন্ডেক্সের কত ফার্স্ট না সেকেন্ড ফিনিশ টাইম? সেকেন্ড। সেকেন্ড, এটা হচ্ছে ফিনিশ টাইম। তাহলে আমি পরের যে এটা হচ্ছে নেক্সট টাস্ক, পি না দিয়ে আমি নাম দিই নেক্সট টাস্ক, মানে এটাকে নিব কি নিব না। তাহলে নেক্সট টাস্কের এক্সট্রা টাইমটা বের করি। তাহলে ইন্টিজার নেক্সট টাস্ক স্টার্ট, এটা স্টার্ট হয় কখন, কিভাবে পাবো? নেক্সট টাস্কের কি কল করলে? নেক্সট ডট সেকেন্ড ফার্স্ট, ও ফার্স্ট ফার্স্ট শুরুটা। এখন যদি আমার আগের কাজের ফিনিশ টাইম, হ্যাঁ এটার নাম দিলাম ফিনিশ টাইম, লাস্ট ফিনিশ টাইম, আপনি যে অলরেডি আগে যে কাজটা করছেন তার ফিনিশ টাইম থেকে যদি এখন নতুন কাজের স্টার্ট টাইমটা ছোট হয়, নতুনটা যেটা নেক্সট টাস্ক যেটা, এটা যদি ফিনিশটার থেকে ছোট হয় তাহলে কি দাঁড়াইলো? এটা কি ওভারল্যাপ করছে না করে নাই? করছে। আপনার আগের টাস্ক যেটা এটা ফিনিশ টাইম হচ্ছে এই জায়গা, নেক্সট টাস্কের স্টার্ট টাইমটা এই যে স্টার্ট টাইমটা হচ্ছে তার থেকে, তাহলে কি এটা ওভারল্যাপ হয়েছে কি হয় নাই? হয়েছে স্যার। ওভারল্যাপ আছে, তো ওভারল্যাপ হলে কি এটা কনসিডার করব না ইগনোর? ইগনোর। আমি কি করব, লুপ ঘুরে পরেরটাতে চলে যাব, পরেরটা মানে পরের টাস্ক, পরের টাস্কে বেলা আবার চলবে। যদি ওভারল্যাপ না হয় তাহলে কি কনসিডার করতে পারবো বা এই কাজটাকে আমি হাতে নিতে পারবো? জি স্যার। তাহলে আমরা কি করব, সিলেক্টেড যেটা আছে সেটাতে পুশ ব্যাক করে দিব কারে, যেটা আমি কনসিডার করতেছি নেক্সট টাস্কটারে, নাকি স্যার? যদি ওভারল্যাপ না থাকে তাহলে এই কাজটাকে তো নিতে পারবো, পারবো না? জি স্যার পারবো। তাহলে এটাকে আমি নিয়ে ফেলবো, আর তখন আমার এই লাস্ট ফিনিশ টাইম যেটা এটা কি থাকবে, আগেরটা না এই টাস্কের লাস্টেরটা? এটা নিছেন, চেঞ্জ হয়ে যাবে। এটার লাস্ট সেকেন্ড, এটা হচ্ছে আমার নতুন ফিনিশ টাইম। তাহলে পরের বারের বেলা এটার পরে শুরু হইতে হবে, ওটা চেক করতেছে। আর এটা হচ্ছে কনসিডার করতেছেন। তাহলে আচ্ছা, তাহলে আমাদের এখানে বলি কাউন্টের দরকার নেই কেন? সিলেক্টেড এর লেন্থটাই কি অতগুলা টাস্ক নাকি স্যার? এই ভেক্টর তো আপনার কাউন্ট নাকি? তাই তো, স্যার ভেক্টর নিলে তার কাউন্ট নেওয়ার দরকার হবে না। দরকার নেই। তাহলে এবার সিলেক্টেডটারে প্রিন্ট করি, সিলেক্টেড ডট সাইজ ইন্ডেক্স প্লাস প্লাস। আমি একটা একটা করে কাজ প্রিন্ট করি, যে কাজগুলো আমি করলে আমি সবচেয়ে বেশি কাজ করতে পারবো। তো আমাদের তো অ্যালগরিদম এটা দরকার নেই, আমাদের এমন অ্যালগরিদম দরকার যেখানে সবচেয়ে বেশি না সবচেয়ে কম। হ্যাঁ, তো সবচেয়ে বেশি কাজ করতে পারবো। হ্যালো, জি স্যার। হ্যাঁ আমাদের কি সবচেয়ে বেশি দরকার না সবচেয়ে কম দরকার? স্যার বেশি বেশি তো অ্যালগরিদমের সবচেয়ে বেশি দরকার। রিয়েল লাইফে কাজ 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 দিলে কি চান? বাসায় যখন কাজ করতে বলে যত কম তত ভালো। বাসায় করতে দিলে তো যত কম তত ভালো। আরে আমরা অ্যালগরিদম শিখতেছি কি যত বেশি করা যায়, দেখছো অবস্থা? চুরিটা স্যার উপকারী ছিল, এটা স্যার উপকারী না। এটা কি খাটাবে বেশি নাকি? আমি এটা প্রিন্ট করে দিচ্ছি আমি কোন কোন কাজগুলোকে আমি চুজ করছি। কোন কোন কাজগুলো করতে পারি, এবার ফাইনালি আমি এটাও প্রিন্ট করে দিই, নাম্বার অফ টাস্ক। হচ্ছে কি সিলেক্টেড ডট সাইজ, এটি তো এতগুলো কাজ। ওকে, তো বুঝি নাই এমন কেউ আছেন? এনিওয়ান কনসেপ্টটা ধরতে পারেন নাই? স্যার সর্ট ফাংশনটা যদি আরেকবার বলতেন স্যার। প্রতিটা কাজকে আমি জোড়ায় জোড়ায় রাখছি, শুরু আর শেষটাকে আমি একসাথে নিয়ে এই যে একসাথে নিয়ে তো অ্যারেটাতে ঢুকেছি, তাই না? আর আমাদের গ্রিডি অ্যাপ্রোচটা কি, যে কাজ আগে শেষ হবে না যেটা পরে শেষ হবে, কোনটা আগে করব? আগে শেষ হবে স্যার। যেটা আগে শেষ হবে। তাহলে শর্ট হবে কি এই প্রথমটার উপর, ফার্স্টের উপর না সেকেন্ডের উপর? স্টার্ট না ফিনিশের উপর। তাহলে এই যে শর্ট ফাংশন আমি বলে দিচ্ছি, প্রথমটার ফিনিশ টাইম যদি দ্বিতীয়টা থেকে ছোট হয় তাহলে তুমি ট্রু বলে দিবা, ঠিক আছে? শর্ট ফাংশন জি স্যার, মানে স্যার প্রথমটা যদি দ্বিতীয়টা থেকে জি স্যার ছোট হয় তাহলে স্যার ফিনিশ টাইম, তাহলে তো শর্ট ঠিকমতো হচ্ছে, তাই না? ওকে, এইজন্য স্যার সেকেন্ড ইউজ করছি আর কি। হ্যাঁ সেকেন্ডটা নিয়ে কাজ আমরা ফিনিশটাকে সেকেন্ডে রাখছি, আপনি যদি ফিনিশটাকে ফার্স্টে রাখেন তাহলে ফার্স্ট ইউজ করবেন, ডিপেন্ড করে আপনার কোডের উপর।
এখানে ঢুকানোর সময় আমি ফিনিশার সেকেন্ডে রাখছি পেয়ারের, এই জন্য আমার সেকেন্ড নিয়ে কাজ করতেছি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট মানে হচ্ছে স্টার্ট টাইম আর সেকেন্ড মানে হচ্ছে ফিনিশ টাইম। ওকে, দিব রান দিব দেন স্যার। এখানে নেক্সট টাস্ক স্টার্ট আর দেই নেই। এখানে রিটার্ন টাইপ আমি ওইখানেই কি করছি সব প্রিন্ট করে দিছি না, তাহলে কোনো কিছু রিটার্ন করি নাই। রিটার্ন টাইপ ভয়েড, আর এখানে সি আউট লেখার দরকার নেই, আছে যেহেতু কিছু রিটার্ন করি নাই, কিছু লিখলাম না। তাহলে আমি দুইটা কাজ করতে পারি, একটা স্পেস দিয়ে নেই, খারাপ দেখা যাচ্ছে, এই দুটার মাঝে একটা স্পেস দেই। আমি চারটা কাজ করতে পারবো, এর বেশি কাজ করা সম্ভব না। একটা হচ্ছে একটা কাজ যেটা শুরু হবে 1-এ শেষ হবে 4-এ, পরের কাজ শুরু হবে 5 থেকে কোথায় 7-এ, পরেরটা হবে 8 থেকে 11-তে, এর পরেরটা 12 থেকে 14-তে। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের গ্রিডি অ্যাপ্রোচ। গ্রিডি মানে কি, আমরা আগে সহজ রাস্তা খুঁজে বের করি, যে অলস মানুষ যেভাবে কাজ করে আর কি। একটা কাজ দিলে অনেকক্ষণ ধরে বসে ভাবে যে কেমনে করলে ফাঁকিটা মারতে পারবে। গ্রিডিটা হচ্ছে ওরকম, যে কোন রাস্তা দিয়ে গেলে আমি দ্রুত সলিউশন বের করতে ফেলতে পারবো। তো এই জন্য গ্রিডির জন্য আগে ভাবতে হবে যে আমার অ্যাপ্রোচটা কি হবে। অ্যাপ্রোচ না জানলে গ্রিডির এক লাইন কোডও লিখতে পারবেন না। কথা বুঝতেছেন? ওকে, তাহলে গ্রিডির জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। সো গ্রিডি থেকে এই দুইটা দেখালাম, যে দুইটা আপনার থিওরিতে আমি জানি, থিওরিতে দুটো সবসময় আলোচনা করে। আর যাবো না গ্রিডিতে, আর ইচ্ছা করতেছে না। পুরো সেমিস্টার জুড়ে অনেক কিছু পড়াইছি, 2.5 ঘন্টার জায়গায় মাঝে মধ্যে 3 ঘন্টাও পড়াইছি। টার্গেট ছিল একটাই, কিছু শিখাইতে আসছি। তো শিখাইতে আসার পরে যে টিকসে কতজন, 10 জনের মতো টিকসে শেষ পর্যন্ত। এই 10 জনের মাঝেও কতটুকু শিখতে পারছেন এটা আপনারা ভালো জানেন, এই আর কি। আর বাদ বাকিরা তো শিখবে না বলে চলেই গেছে, বেটার। তো স্যার ওরা দেখবেন স্যার নেক্সট সেমিস্টার আবার স্যার আপনারই পাইছে। আমারই পাইছে। মনে করেন আমি নেক্সট সেমিস্টার আমি সবগুলা সেকশন নিব, কোর্স তো আমিই দেই, আমি সবগুলো অ্যালগো ল্যাব নিয়ে নিলাম মনে করেন। তারপর ওদেরকে পেয়ে বলবো এবার পালাবা কোথায়, নাকি? আচ্ছা, আবার স্যার অফলাইন ক্লাস, আবার অফলাইন। ও ভাবতেই ভালো লাগতেছে, সেই খেলাধুলা হবে। আপনি স্যার চেহারা দেখেই স্যার বুঝে ফেলবেন স্যার কতটুকু বুঝছে কতটুকু বুঝে নেই। বোঝে নাই, এক্স্যাক্টলি। যাই হোক আর কি, আগামী সেমিস্টার বহুত দেরি, কার ভাগ্যে কি আছে এটা কেউ বলতে পারে না। এটাই আর কি, নেক্সট সেমিস্টারে দেখা যাবে যে এমন হতে পারে যে আমি অন্য কোর্স নিচ্ছি, এমন হতে পারে আমি ইউএতে নাই, অনেক কিছুই হইতে পারে, এগুলো তো আর কেউ বলতে পারে না। যাই হোক, সো এই তো, আর স্টেপটা যাব না। কারো কোশ্চেন না থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদেরকে নোটিশ দিয়ে দিব, রিপোর্টে কি থাকতে হবে ওই অনুসারে, নোটিশ অনুসারে রিপোর্ট লিখেন। নোটিশে যা যা বলা থাকবে ওই অনুসারে রিপোর্ট থেকে কিছু মিসিং গেলে কিছু মার্কস কম পাবেন রিপোর্টে। আর ভাইবাটা কি শুধু রিপোর্ট বেস না পুরা যা যা পড়ানো হয়েছে অনলাইন অফলাইন মানে যা শেখানো হয়েছে ওইটা বেস, সেটা আমি জানাই দিব রিপোর্টের নোটিশের সাথে। এই তো, আর কত তারিখ ভাইবা হবে সেটাও বলে দিব। কারো কিছু কোশ্চেন থাকলে বলেন। স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি। প্রেজেন্ট দেন নাই? স্যার প্রেজেন্ট তো নেনই নাই। হ্যাঁ, প্রেজেন্ট নেই। একটু এটা করি, কোডটা কপি করে রাখি দিই। স্যার মানে আপনি যে স্যার কোডগুলো যখন করেন মনে হইতেছে স্যার কথা বলে বলে করতেছেন, মানে স্যার প্র্যাকটিসটা কিভাবে ছিল আপনার, বিল্ড আপটা কিভাবে হয়েছে স্যার? কিছু না, আমি এরকম, আমি যখন আপনাকে ডাটাবেজ, আমি যখন ওয়েবসাইট ডেভেলপমেন্টও পড়াই পোলাপান আমার সেম কথা বলে, স্যার আপনার মনে হয় যেন কোডের সাথে আপনি কথা বলতেছেন, কোড আবার আপনাকে রিপ্লাই দেয় যে এইভাবে করো, এবং আপনি ঠিক পরের লাইনে ওইভাবে কাজটা করেন। জি স্যার, মানে এইভাবে কথা বলে বলে আপনি যদি কমিউনিকেট করা শিখেন, মানে একটা ল্যাঙ্গুয়েজের সাথে যদি মনের ভাব আদান প্রদান করতে পারেন তাহলে আর কোনো ব্যাপার না। এইভাবে কোড মানে এই স্কেলটা হইলে এমন কোনো কোড নেই যে পারবেন না, যা দিবে খালি একটু বুঝিয়ে দিতে হবে, আপনার এমনি করতে হবে। এনি কোড ইউ ক্যান রাইট। স্যার এটার পিছনে স্যার রহস্যটা কি? এটার পিছনে আসলে তো এটার পিছনে রহস্য কি, ফেয়ার এন্ড লাভলি। স্যার বলেন স্যার, আমাদের বলেন স্যার, আমাদের চাকরি পরীক্ষা কি স্যার কম্পাইলার ইউজ করতে দেয় না স্যার, এমনিতে নোটপ্যাড অন্যান্য ইয়াতে করতে দেয় স্যার, তাহলে তো কোথায় ভুল হয়েছে আমরা বুঝতে পারবো না। কোডিং টেস্টগুলোতে লাইভে কোড করবেন কম্পাইলারে, আর গভর্নমেন্ট জবগুলোতে কাগজে কলমে কোড লিখতে হবে।
স্যার আপনি মানে ইউনিভার্সিটি লেভেলটা মানে আমাদের সময় মানে স্যার যখন আপনি আমাদের এই যে এই সিচুয়েশনে ছিলেন স্যার, স্যার প্র্যাকটিসটা কিভাবে মানে আপনি বিল্ড আপটা স্যার আপনি কিভাবে করছিলেন আর কি? হলে যাও, কার্ড খেলো, শেষ। স্যার কার্ড তো স্যার হলে গিয়ে খেলছি স্যার, কিন্তু শিখতে তো পারিনি। আমার সার্কেলে আমরা 5 জন ফ্রেন্ড ছিলাম, তো আমরা একসাথে কার্ড খেলে রাত 8টা 8:30টার দিকে, যে হলে থাকতো 2 জন আর আমরা 2 জন বাসায় থাকতাম। তো একসাথে কার্ড খেলে 8টা 8:30টার দিকে রিক্সা নিয়ে বাসায় আসতাম প্রায় সময়। পরের দিন সকালে সিটি দেখা যেত, যে পরের দিন সিটি দেওয়ার পরে দেখা যেত যে আমি একমাত্র ছিলাম যে খুব ছিল, টপ মার্কস পাইতাম। 2 জন ছিল মিডিয়াম আর আরেকজন ছিল একদম পেছনের সারির। এখন সব প্রত্যেকে ভালো পজিশনে আছে, মানে আমি রেজাল্ট খারাপ বা ওইটা বুঝানো মানে কাউকে ছোট করতেছি না, ওরকম আর কি। তো জিনিসটা হচ্ছে যে মানে দুনিয়ার সব ঠিক রেখে ওই যে বলছি না, লাইফে প্রায়োরিটি সেট করা শিখেন। তো এখন কার্ড খেলে 8টা পর্যন্ত কার্ড খেলে আসার পরে আমি সারা রাত জেগে ঘুমাইতাম না। আমি পরের দিন সকালে সিটি দিয়ে, ওই ক্লাসে সিটি দিয়ে এরপরে ক্লাসগুলোতে ক্লাসে বসে বসে পিছনের বেঞ্চে বসে ঘুমাইতাম। এটা হচ্ছে আপনার লাইফে প্রায়োরিটি কিভাবে সেট করেন। আমি কার্ডও খেলছি, আমি আবার সিটির জন্য প্রিপারেশন নিছি সারা রাত জেগে। আমার ফ্রেন্ডরা ওরকম করতো না, জন্য ওরা পরের দিন দেখা যেত, পরে আমার বকতো, শালা আগের দিন রাত 8:30 পর্যন্ত একটা কার্ড খেলছি আর তুই এখন এত মার্কস পাইছিস আর আমরা এখন মার্কস পাইনি, এরকম অবস্থা। আমি প্রচুর বকা খেতাম, এখন স্টিল এখনো আমার ফোন দিলে আমার ওরা বকে, এরকম আর কি স্টিল। যদি ওরা আমার থেকে এখন অনেক ভালো পজিশনে আছে, আমি কি করি, আমি মাস্টারি করতেছি, আর ওরা এক একজন এক এক সফটওয়্যার কোম্পানির টিম লিডার হয়ে গেছে প্রত্যেকেই। এটা খুব পজিটিভ, ভালো, এটাই আর কি। তো যেটা বলতেছি আর কি ওরকম আর কি। সো লাইফে হচ্ছে প্রায়োরিটি সেট করা শিখেন, যে আমি কি করবো আর কি করবো না, ঠিক আছে? তাহলে আপনি লাইফ এনজয় করতে পারবেন, সবই করতে পারবেন। বলছি না আমি বইটা ক্লাসই করতাম না, পিছনের ওই যে ফ্যাকাল্টি যখন অ্যাটেন্ডেন্স নিত তখন ক্লাসে ঢুকে অ্যাটেন্ডেন্স দিয়ে আবার বের হয়ে যেতাম, ওই সে একই জিনিস, কার্ড খেলতাম, কি আছে জীবনে, ওরকম আর কি। স্যার আপনি আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় স্যার এমন করেন স্যার? তো আমি জানি না ফাঁকিবাজি স্টুডেন্টরা কখন করে, আমার থেকে ভালো কে জানবে? আমি জানি দেখে তো আমি ধরতে পারি। আমি স্টুডেন্টে বলি তো আপনি পড়াশোনার রেগুলারিটি মেইনটেইন করছেন স্যার। এককালে আমি স্টুডেন্ট ছিলাম। সো তোমরা কোন জায়গাটাতে গ্যাপগুলাতে তোমরা ফাঁকিবাজি করবা, 2 নম্বরই করবা, কোডের কোন জায়গাটা কপি করবা, এগুলো আমি জানি, কারণ আমি স্টুডেন্ট লাইফ পার করে আসছি। সো আমার সাথে এগুলো করিও না, এগুলো তো আমি প্রথম ক্লাসে বলে দিই। আর আপনারা বলেন কি যেন হরর স্টোরি নাকি? আমি তো বলে দিছি হ্যাঁ, আমার সাথে এগুলো করবেন না, কারণ আমি স্টুডেন্ট লাইফ পার করে আসছি। আমার সাথে এগুলা করিয়েন না, কারণ আমি জানি স্টুডেন্ট কোন জায়গাটাতে কোন জায়গায়। যেমন একবার হয়েছে ল্যাবে কোনো কপি চেক করি নাই, কপি চেক করছি কখন, সবার লাস্ট অফলাইনে কপি চেক করছি, একটাতে খালি, সবার লাস্টেরটাতে, ওই একটার উপর বেস করে সব 0 দিয়েছি। অনেক স্টুডেন্ট বলে স্যার পুরো সেমিস্টার জুড়ে কপি চেক করলেন না, লাস্টেরটাতে করছে। আমি বলছি আমি তো বলছি কপি চেক করবো, কারণ আমি জানি কোন সময় স্টুডেন্টরা কপি করে, সেমিস্টারের শেষে প্রেশার বেশি থাকে, সো তখন তারা কপি বেশি করে। এটাকে বলতে হয় না, এগুলো কমন সেন্স অ্যাপ্লাই করলে তো জানা বোঝা যায় নাকি? সিম্পল জিনিস, একদম স্যার ভয়াবহ জিনিস ধরছেন, ভয়াবহ জিনিস, হ্যাঁ ওরকম আর কি। আপনাকে তো আমি বলেই রাখি, প্রথম ক্লাসে তো আমি বলে রাখছি আমি স্টুডেন্ট লাইফ পার করে আসছি এবং আমি যথেষ্ট ফাঁকিবাজ ছিলাম। আমি জানি কোন জায়গাগুলোতে আপনারা গ্যাপ থাকে এবং কোন জায়গাগুলোতে আপনারা স্কোপ সুযোগগুলো নেন। তা আমিও জায়গায় বসে থাকি, শেষ, খেলা শেষ। কম্পিটিশন স্যার স্টুডেন্ট লাইফে স্যার আপনি কি মানে কোড কম্পিটিশন মানে যে কম্পিটিশন গুলো হয়েছে স্যার এগুলোতে অ্যাটেন্ড করতেন স্যার? এত প্যারা কে না, আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করি নাই, কিন্তু আমি কোড প্র্যাকটিস করতাম অনলাইন, আমি কোড প্র্যাকটিস করতাম। কোড প্র্যাকটিস করার জন্য যে আমার কন্টেস্টে যাইতে হবে, কন্টেস্ট করতে হবে, এগুলা কে বলছে? এগুলো কোনো নিয়ম নাকি? হ্যাঁ, ফ্রি টাইম ভালো লাগতেছে না, কি করি, যাই অনলাইন জাজ করলাম, অনলাইন যাতে ইজি ক্যাটাগরি শর্ট করে বের করি, ইজি, অথবা কোনটা বেশি লোক সলভ করছে, যাই একটু পড়ি, রিডিং করে, ও মনে তো হচ্ছে পারবো, যাই সলভ করি। এরকম করে 300-300-300-300-র উপরে প্রবলেম সলভ করা ছিল আমার স্টুডেন্ট লাইফে, ওরকম যা শখের বসে। মানে মেন জিনিস হচ্ছে আপনি যখন একটা জিনিসকে প্যারা, আপনাদেরকে যে আমরা ফ্যাকাল্টি যাই বলি, মনে করেন কি প্যারা দিচ্ছে, এটা করতে বসে, কত প্যারা দেয়, ওইটা করতে বসে, আবার প্যারা, খালি প্যারা দেয়। একটা জিনিস ফ্যাকাল্টিটা যখন কিছু দেয়, প্যারা হিসেবে কনসিডার না করে যদি মনে করেন ওয়াও জিনিসটা দিচ্ছে ইন্টারেস্টিং, তো আগ্রহ যদি ক্রিয়েট করেন, না এটা আরো জানতে হবে, তাহলেই মানুষ কিছু শিখতে পারে। আপনারা যখন একটা জিনিসকে নেগেটিভলি নেন, যেমন আমার প্রতিটা কথাই আপনাদের মাঝে কেউ পজিটিভলি নিবে, কেউ নেগেটিভলি নিবে। এই যে আপনার স্টুডেন্ট রিভিউতে দেখা যাবে যে যেমন মন গড়া কথা লিখে রাখে, কেউ লিখে রাখে একই রিভিউতে, একজন লিখে রাখে বেস্ট ফ্যাকাল্টি এভার, আরেকজন লিখে রাখে ওয়ার্স্ট ফ্যাকাল্টি এভার। একই সেকশনে 2 জন স্টুডেন্ট একই রিভিউতে লেখেন না আপনারা লেখেন তো, এরকম আপনারা করেন। এটাও এগুলা অভ্যাস হয়ে গেছে, 3-4 বছর ধরে আপনাদের রিভিউ আমরা তো পাই ওরকম। রিসেন্টলি আর কি এরকম খারাপ রিভিউ কম আসে আর কি রিসেন্টলি, কে জানে, হয় আপনারা ভালো হয়ে গেছেন বেশি,
অথবা আমি প্যারা কম দিচ্ছি, দুইটা যে কোনো একটা নাকি? স্যার প্যারা কম দেন না স্যার আপনি কখনো। তার মানে আপনারা এটা ভালো ভুল হয়ে স্যার। গেছেন, তার মানে আপনারা ভালো আমরা হয়ে স্যার গেছেন। বাদ মানে স্যার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে স্যার, প্যারা খেলে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এখন আর স্যার ওরকম হ্যাঁ লাগতেছে স্যার, না। শরীরে এখন লাগে না কিছু। এখন লাগে না। প্রথম এই যে আমার এরকম 2-3টা কোর্স করেন, আমার রেগুলার যে প্রেসার, এবার যারা ফার্স্ট টাইম এবার কোর্স করছে মনে হচ্ছে যেন অনেক প্রেসার অন্য ফ্যাকাল্টির তুলনায়, কিন্তু আমার কোর্সে যারা রেগুলার, অনেক স্টুডেন্ট আছে রেগুলার আমার কোর্সে আসে, মানে রেগুলার আমার কোর্স করে 4-5টা কোর্স আমার করে, বেছে 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 আসে, তারা তাদের জন্য মানে এই প্রেসারটাই বেস্ট তাদের জন্য, কারণ তারা এটাকে এনজয় করতেছে এরকম, ঠিক আছে? এবং আমার এই জন্যই আমার ওই টাইপের স্টুডেন্টই দরকার। আমি জন্য প্রথম ক্লাসে বলে দিই, ভালো না লাগলে অন্য সেকশনে চলে যাও, আমার সেকশনে প্যারা মানে প্রেসার থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, কপি চেক হবে, সব হবে, কিছু বাদ যাবে না আমার সেকশনে। আমার সেকশনে প্রচুর পড়াবো আমি, 2.5 ঘন্টার লাস্ট মিনিট পর্যন্ত আমি পড়াবো, তোমার ধৈর্য নিয়ে পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? এমন হবে, আমি এগুলো প্রথম ক্লাসে বলে দিই, কারণ আমার ওই মেন্টালিটির স্টুডেন্ট লাগবে। ওই মেন্টালিটি স্টুডেন্ট পাইলে ক্লাস নিয়ে খুব মজা পাওয়া যায়, এবং স্টিল আমি মজা পাই। আমার স্টুডেন্টরা যারা সরার, এই যে আপনাদের সেকশনটা যারা যাওয়ার চলে গেছে, এখন আপনারা যে কয়জন আছেন রেসপন্স করতেছেন, ক্লাসে মনোযোগ দিচ্ছেন, এটাই তো মানে ক্লাসরুম তো এরকমই হওয়া উচিত। যার দরকার নেই আমারও, যার আমার দরকার নেই আমারও তার দরকার নেই, সহজ হিসাব, ঠিক আছে? আমি খুব 1-to-1 পার্সন ওইরকম আর কি। এই যে আমি প্রথম ক্লাসে ওয়ান টু বলে ওয়ান দিই, রিলেশনশিপ। হ্যাঁ আমি প্রথম ক্লাসে বলে দেই, এবং যারা চলে সরে যাক, আমার তো দরকার নেই, আমার তো জোর করে কারো আমার কোর্স করানোর দরকার নেই। আমার কোর্সে যারা ভালো স্টুডেন্ট, আমার ওই ভালো 4-5 জন স্টুডেন্টের দরকার, যাদেরকে আমি পড়াইতে পারবো, বুঝাইতে পারবো, এবং যারা বুঝতে চাবে, মনে করবে না যে স্যার এই কত প্যারা দিয়ে এত জোর করে পড়াচ্ছে বা জোর করে আমার ব্রেনে পড়া ঢুকাচ্ছে, এগুলো যারা মনে করবে না, ওরকম স্টুডেন্ট দরকার। এবং অলরেডি আপনারা অলরেডি মানে ইউ এর মোটামুটি মোটামুটি আমার এটা একটা ইয়াই হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে, আপনার সিনিয়র বলেন না জুনিয়র বলেন, যে কারোর রিভিউ চাইলে এটা বলে দিবে যে যদি পড়তে চাও, খেটে পড়তে চাও, ওনার সেকশনে যাইও। আপনাদেরকেও বলে দিলাম, কেউ যদি ইন ফিউচারে রিভিউ চায় বলবেন, যদি শেখার আগ্রহ থাকে যেন আমার সেকশনে আসে, না নইলে যেন আমার সেকশনে এনরোল না করে। আমি প্রতিবার এটা বলে দিই, আপনারা শিখাই দিলাম। ইন ফিউচারে তো রিভিউ তো চাবে, জুনিয়ররা সবসময় রিভিউ চায় আপনাদের কাছ থেকে, এটা আমি জানি। রিভিউতে বলবেন যদি শেখার আগ্রহ থাকে যাইও, নাহলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ পুরা এই 2.5 ঘন্টা জুড়ে পড়াবে, ধরে ধরে পড়াবে, সবকিছু করবে, কিন্তু তোমার আগ্রহ না থাকলে তোমার কোনো ফায়দা হবে না এইসব কোর্স করে। আগ্রহ না থাকলে স্যার টিকতে পারবে না তো। আগ্রহ না থাকলে তো ওরা আমি খাওয়াই দিতে পারবো না, তাই না? ওরকম আর কি। আমি তো আপনাকে প্লেট সাজায় দিচ্ছি, কিন্তু আপনার তো প্লেট থেকে তুলে মুখে ঢুকাইতে হবে, এখন ওইটা তো আপনার করতে হবে, এটাই আর কি। সো আজকের পর তো ক্লাস পাবো না, ভালো হয়েছে, আমি এটা ভুলে গেছিলাম বলতে। সবসময় আমি এটা বলে দিই আমার সব স্টুডেন্টকে। ইভেন আরেকটা কথা বলে দিই, নেগেটিভ রিভিউ দিবা, তুমি আমার রিভিউতে পজিটিভ লেখো না লেখো ইউআই, তো এটা আমার কিছু যায় আসে না, কিন্তু যারা নতুন এনরোল করতে চায় তাদেরকে একটু নেগেটিভ রিভিউ দিবা, যেন আমার সেকশনে কম এনরোল করে। আমার সেকশনে যেমন আমার থিওরিতে যদি বলি, ডাটাবেস থিওরিতে 50-এর আপ স্টুডেন্ট, এত স্টুডেন্ট, যেখানে রেগুলার থিওরি সেকশনের সাইজ হচ্ছে 35 জন, সেখানে আমি 50-এর বেশি স্টুডেন্ট ডিল করতে হয় আমার থিওরিতে। মানে আমার থিওরি 2টা সেকশন হচ্ছে কি, রেগুলার 3টা সেকশনের আর সমান। ডিবিএমএস এ তো মনে হয় স্যার কেউ ওরকম ড্রপ দেয়ও নাই। না, ড্রপ দেয় না ডিবিএমএস এ। ড্রপ দিয়ে লাভ কি স্যার, পরের বার তো স্যার আপনারই পাবে। না, আরো ফ্যাকাল্টি আছে না, বেশিরভাগ স্যার এই তো স্যার, যেমন এই কোর্সগুলো স্যার মানে আপনার নামই বেশি। হ্যাঁ, আমি অনেক দিন ধরে নিচ্ছি তো, এই কারণে ওই জন্য আর কি আমি এটা বলে দিই যে রিভিউ দেওয়ার সময় স্টুডেন্টকে একটু নেগেটিভ রিভিউ দিবা, যেমন আমার সেকশন 2-4 জন কম আসে, আদার ফ্যাকাল্টি বেশি স্টুডেন্ট পাক, উনি বেশি খাতা দেখুক, আমি তো বেঁচে গেছি। লাভ কার, আমার না উনার? এই যে স্যার আপনার স্যার ভাই নিতে স্যার টাইম কম লাগবে, মাত্র 10-11 জন আছে। ওইটাই তো, মানে লাভ কার? আমার স্কেপ কম দেখতে হচ্ছে, আমি কিছু আগ্রহী স্টুডেন্ট পাইছি, আমি বেস্ট স্টুডেন্ট, ভালো কিছু স্টুডেন্ট পাইছি, এটাই আমার। আমি ওই জোর করে ইঞ্জিনিয়ারিং এ পড়ায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিব, আমি ওরকম লোক না। যোগ্য লোককে আমি যোগ্য ডিগ্রি দিব, বাকিরা দেখ, অন্য ফ্যাকাল্টি দেখ, ওনার কবরের নিচে উনি ওনার হিসাব দিবে, আমার হিসাব আমি ঠিক মতো দিতে পারলে হইলো। দিন শেষে তো যে যার মতোই চলবে, কেউ কারো তো হিসাব দিতে আসবে না। সেটাই স্যার, অনেস্টি নিজের কাছে। ওকে, সাইফ তো ছিল, নামগুলা বলেন। তারপর কি তানজিম? জি স্যার। তারপরে মুনতাসির স্যার, সিরিয়াল নাম্বার 6 নাম্বার 5 সিরিয়াল নাম্বার 6 21 কি 5 আছে? यस স্যার 5। তারপরে কত? 21 20 স্যার 20 তারপরে 23। দেখেন তো চ্যাট বক্সে মনে হয় তাপস কিছু লেখার কথা। হ্যাঁ, তাপস আছে। হ্যান্ড রাইজ করছে। তাপস। আর কেউ? ওকে, তাহলে থ্যাংক ইউ সবাই।
ওকে, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার। স্যার দোয়া করবেন স্যার। হুম হুম। সালাম আলাইকুম।